হ্যালো বাচ্চারা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। কে কোথা থেকে আমাদের এই লাইভ ক্লাসে যুক্ত হচ্ছে একটু দ্রুত জানিয়ে দাও। আজকের এই ক্লাসটি তোমাদের সমাজবিজ্ঞানের মানে প্রথম পত্রের দ্বিতীয় অংশে একটা মারাত্মক ক্লাস হতে যাচ্ছে, যেখানে তোমাদের মানে 30টা এমসিকিউ টার্গেট। আমি বলবো না, আমি বলবো 30 অন্তত তোমরা 25+ কনফার্ম করতে পারবে সমাজবিজ্ঞানে। মানে আমরা এমনভাবে এমসিকিউগুলো সাজাচ্ছি এবং ব্যাখ্যাগুলো এমনভাবে অ্যাড করেছি আমি, যেটা তোমার মানে ওই এমসিকিউ পড়লে, ওই ব্যাখ্যাটা বললে তোমার আর বইয়ের ভিতরে অন্য কোনো লাইন পড়তে হবে না আলাদা করে, ঠিক আছে? তো সবাই একটু যুক্ত হয়ে যাও এবং তোমার বন্ধু বান্ধবদের একটু শেয়ার মেনশন করে দাও। তোমার দ্বারা আরেকজনের উপকার হলে সেও তোমার নাম বলবে যে না, ওর দ্বারা আমি উপকৃত হয়েছি। সো একে অপরের উপকার করার মাধ্যমে আমাদেরকে এগোতে হবে। তো আর দেরি না করে সবাই একটু দ্রুত জয়েন করো ক্লাসে। সবাই দ্রুত একটু লাইভটা শেয়ার করে দাও। সবাই দ্রুত একটু আমরা লাইভটা শেয়ার করে দিই, ঠিক আছে? কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে একটু দ্রুত জানিয়ে দাও কমেন্টে। হ্যাঁ, কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে একটু দ্রুত জানিয়ে দাও। সবাই একটু দ্রুত জানিয়ে দাও, হ্যাঁ, কে কোথা থেকে যুক্ত হয়েছে আমাদের সাথে। আর তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে একটু দ্রুত মেনশন করে দাও। আচ্ছা, সবাই কি আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? সবাই কি ক্লিয়ার শুনতে পাচ্ছ বা দেখতে পাচ্ছ? আমাকে বলো তো, এই লেখা কি দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে কি? দেখো, একটু একটু খেয়াল করো ভাইয়া, লেখা কি দেখা যাচ্ছে কিনা একটু দ্রুত জানিয়ে দাও। আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শুরু করি নাকি? যারা যারা এখনো অ্যাড হওনি তারা দ্রুত অ্যাড হয়ে যাও। হ্যাঁ, আজকে আমরা ক্লাস করব দ্বিতীয় পত্রের 6ষ্ঠ অধ্যায় থেকে একাদশ অধ্যায় পর্যন্ত। আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই। আশা করি সবাই ভালো আছো। প্রথম পত্রের দ্বিতীয় অংশ, হ্যাঁ, প্রথম পত্রের দ্বিতীয় অংশ। আচ্ছা, একটু টেকনিক্যাল প্রবলেম ছিল এবং স্লাইডগুলো এখনও পুরোপুরি রেডি করতে পারিনি, এই জন্য ক্লাসটা একটু লেট। তাহলে আমরা ক্লাসটা শুরু করি। তাহলে দেখো,
আমরা প্রথমেই যে জিনিসটা বলতেছি যে সমাজবিজ্ঞানের প্রভাব বিস্তারকারী মৌল উপাদান, মৌল, ঠিক আছে। দেখো সমাজবিজ্ঞানের প্রভাব বিস্তারকারী মৌল উপাদান কয়টি, সমাজবিজ্ঞানে যে প্রভাব বিস্তার করে এর মৌল উপাদান কয়টি, এটা আমরা দেখো অনেকে উত্তর করছে একেছি, এখানে কিন্তু আমি ব্যাখ্যা দিয়ে দিয়েছি। দেখো কারণ দেখো আমাদের মৌল উপাদান হচ্ছে কয়টা, 4টা। এটা হচ্ছে সমাজবিজ্ঞান প্রথম পত্রের 6ষ্ঠ অধ্যায়। কততম অধ্যায় বলো তো, 6ষ্ঠ অধ্যায়, 6 নম্বর অধ্যায়, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করো, সমাজ জীবনে অর্থাৎ সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী মৌল উপাদান হচ্ছে 4টা। কি কি উপাদান দেখো একটু কাজ মানে আমরা একটু বুঝি। একটা হচ্ছে ভৌগোলিক উপাদান, যেটা তোমার এরিয়া নির্দেশ করবে। কি নির্দেশ করবে বলো তো, এরিয়া বা অঞ্চল বা এটা নির্দেশ করবে, ঠিক আছে, যেখানে আমরা থাকি আর কি। বংশগতি উপাদান, বংশগতি উপাদান কোনগুলো, যেমন তোমার বাবার পর তুমি বংশ ধরবে, এটা হচ্ছে বংশগত উপাদান। এরপর হচ্ছে সাংস্কৃতিক উপাদান এবং একটা হচ্ছে সামাজিক উপাদান। এই জন্য প্রথম প্রশ্ন হচ্ছে সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী মূল উপাদান হচ্ছে কয়টা, 4টা। মনে থাকবে, সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী মূল উপাদান কয়টা, 4টা। এরপর দেখো দ্বিতীয় নম্বর প্রশ্ন কি বলছে একটু খেয়াল করো, সুন্দরবন এলাকায় জলদস্যুদের আস্তানা বেশি হওয়ার কারণটা কি। দেখো আমরা কিন্তু অলরেডি এটা বলে ফেলছি, ওই 4টা উপাদানের মধ্যে থেকে কিন্তু বারবার প্রশ্ন আসতেছে। দেখো একটু খেয়াল করো যে সুন্দরবন এলাকায় জলদস্যুদের আস্তানা বেশি হওয়ার কারণটা কি। দেখো তো ভাই, ক নম্বর বলছে বিদ্যমান সামাজিক পরিবেশ, বংশানুক্রম এলাকার লোকজন জলদস্যু, বিদ্যমান ভৌগোলিক পরিবেশ না অর্থনৈতিক সংকট। কোনটা হতে পারে, তোমার কি মনে হচ্ছে? তোমার এলাকাতে কেন জলদস্যু বেশি নয় কিন্তু ওই এলাকায় কেন জলদস্যু বেশি, এটা কি কারণে হয়? দেখো মেনলি সব এলাকায় কিন্তু চুরি হয় না, হয় কি, হয় না। সব এলাকায় কি এই তোমার হচ্ছে নৌকা ভবন হয়, হয় না। তাহলে যেসব এলাকায় হয় সেগুলো একটা ভৌগোলিক এলাকা নির্দিষ্ট। তাই আমরা জানি যে দেখো এই বিদ্যমান ভৌগোলিক পরিবেশ, তার মানে এই ভৌগোলিক অবস্থাটাই এরকম যেখানে কি হয়, মানে নদী আছে, সমুদ্রপথে যাতায়াত করে, এই জন্য জলদস্যুদের আস্থানাটা সেখানে কি বেশি। বোঝা গেছে আমার কথা? তাহলে কি হবে বলতো, এই একজন বলছে 2 এর খ বলছে কি বংশানুক্রমে এলাকার লোকজন জলদস্যু। আচ্ছা জলদস্যু কি বংশানুক্রমে হয়? তোমার কি মনে হয় জলদস্যু ছেলে জলদস্যু হবে? এটা কি বংশানুক্রমে হয় না ওই এলাকার ভৌগোলিক পরিবেশ বিধায় হয়? কোনটা বলতো? তাহলে এই এলাকা দেখো একটা নির্দিষ্ট অঞ্চল যখন থাকবে সেই অঞ্চল কেন্দ্রিক গড়ে উঠছে। দেখো সব এলাকায় কি শিল্প কারখানা গড়ে ওঠে? গড়ে ওঠে না। তার মানে এলাকা ভিত্তিক একটা ভাগ, আর এলাকা ভিত্তিক করে এটা কি ভৌগোলিক পরিবেশের উপর নির্ধারণ হবে। বোঝা গেছে আমার কথা? এরপরে আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাই। দেখো এখানে কিন্তু ব্যাখ্যা দিয়ে দিচ্ছি আমি যে সমাজ জীবনের বিভিন্ন দিকের উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব, এই জনসংখ্যার বন্টন এবং সভ্যতার উদ্ভব, অর্থনৈতিক জীবন, ঘর বাড়ি, পোশাক পরিচ্ছদ, ব্যক্তি ও সামাজিক জীবন, রাজনৈতিক সংগঠন এবং প্রশাসন এবং নীতিবোধ, এই কাজগুলো কিন্তু করে। এরপর বলছে দেখো ভৌগোলিক উপাদানের মধ্যে কোনটি মানব প্রকৃতি এবং দক্ষতার উপর বিশেষ প্রভাব রাখে। দেখো এখানে আমরা বলে দিচ্ছি কি, দেখো ভৌগোলিক উপাদানের মধ্যে কোনটি মানব প্রকৃতি এবং দক্ষতার উপর বিশেষ প্রভাব রাখে। তাহলে ভৌগোলিক উপাদান কোনগুলো এগুলো আমাকে জানতে হবে। এই উপাদানগুলোর মধ্যে কোনটি হচ্ছে মানব প্রকৃতি এবং দক্ষতার উপর বিশেষ প্রভাব রাখে। দেখো ঋতু দক্ষতার উপর বিশেষ প্রভাব রাখতে পারে। এবার বলছে কোনটি মানব প্রকৃতির বিশেষ প্রভাব রাখতে বলছে, বিশেষ, সবগুলো প্রভাব রাখে কিন্তু বিশেষ প্রভাব রাখে কোনটা? একটা ঋতু, বনাঞ্চল, বৃষ্টি না তাপমাত্রা। একটু খেয়াল করো, মানব প্রকৃতি ও দক্ষতায় তোমাদের এই 6ষ্ঠ অধ্যায়ে বলা আছে যে মানসিক দক্ষতা বা বুদ্ধিমত্তা একটা গবেষণায় প্রমাণিত হয়েছে যে 40°F তাপমাত্রা মানসিক দক্ষতা, মানুষ কিছুটা অলস এবং আরামপ্রিয় হয়, ঠিক আছে, এই তাপমাত্রার জন্য। তাহলে দেখো আমরা এই যে 40°F প্রকাশ করছি, এটা কিসের প্রকাশ? তাপমাত্রার প্রকাশ না, এটা কিন্তু সরাসরি পাঠ্য বইতে উল্লেখ আছে তোমাদের। বোঝা গেছে? এই যে 40°F কথা বলা হয়েছে, এই জন্য এটা কিসের সাথে সম্পৃক্ত? তাপমাত্রার সাথে সম্পৃক্ত। মনে থাকবে কিসের সাথে সম্পৃক্ত? তাপমাত্রার সাথে সম্পৃক্ত। 3 হচ্ছে কত হবে? 4 হবে, ঋতু নয়। আবার বলছে দেখো অন্যদিকে একই কারণে শীত প্রধান এবং পাহাড়ি অঞ্চলের মানুষ কিন্তু কি হয়, মানে কর্মজীবী বেশি হয়। এটা ঋতুর প্রভাব আছে, বনাঞ্চলের প্রভাব আছে, বৃষ্টিপাতের প্রভাব আছে, তবে সবচেয়ে বিশেষ প্রভাব রাখে হচ্ছে তাপমাত্রা। এরপর হচ্ছে দেখো দৈহিক এবং মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য উত্তরাধিকার সূত্রেই বর্তিয়ে থাকে, উক্তিটি কার? খেয়াল করে এখানে দৈহিক এবং মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য উত্তরাধিকার সূত্রে বর্তিয়ে থাকে, অর্থাৎ আমাদের যে দেহের গঠন বা মানসিক যে চিন্তা ভাবনা, এটা কিভাবে আসছে? উত্তরাধিকার সূত্রে। মানে তোমার বাবা থেকে আসছে, তোমার বাবারটা আসছে তোমার নানার থেকে বা দাদার থেকে, যাই হোক এটা কিভাবে বলতে থাকে? এই উক্তিটা কে করেছে? এই উক্তিটা করেছে হচ্ছে পিয়ারসন। এটা ঠাড়া মুখস্থ করতে হবে, এটা কোনো বিকল্প নাই। বোঝা গেছে?
তাসনিম ভাই বলছে আসসালাম ভাই, ওয়ালাইকুম আসসালাম। তাসনিম কেমন আছো? এটা কোনো বিকল্প নাই, এটা ঠাড়া মুখস্থ করতে হবে ভাই, এর কোনো অপশন নাই, ঠিক আছে? এটা ঠাড়া মুখস্থ করতে হবে। যে কথাটা কে বলছে? পিয়ারসন বলছে, ঠিক আছে? আচ্ছা, এরপর খেয়াল করো, এরপর আমরা 5 নম্বর প্রশ্নে যাই, যে ভৌগোলিক অবস্থানগত কারণে কারণে কি গড়ে উঠেছে। দেখো এখানে বলছে ভৌগোলিক অবস্থানগত কারণে কি কি গড়ে উঠতে পারে। এখানে বলছে রেশম শিল্প গড়ে উঠতে পারে কিনা, চা শিল্প, কুটির শিল্প। দেখো কুটির শিল্প মানে ক্ষুদ্র কুটির শিল্প, এটা বিভিন্ন এলাকায় গড়ে উঠতে পারে, সব এলাকায় গড়ে ওঠার সম্ভাবনা আছে। কিন্তু তুমি একটা খেয়াল করো তো, রেশম শিল্প কি সব জায়গায় গড়ে উঠবে? চা শিল্প কি সব জায়গায় গড়ে উঠবে? গড়ে উঠবে না। যেমন রাজশাহীতে চা শিল্প নাই, এই চা শিল্প কোথায় আছে? সিলেটে আছে। তাই এটা ভৌগোলিক অবস্থানগত কারণে। আবার রেশম শিল্প, যেমন রাজশাহীতে রেশম চাষ হয় সবচেয়ে, মানে কি বলা হয়, সিল্ক সিটি বলা হয় রাজশাহীতে, ঠিক আছে? রাজশাহীকে কি বলা হয়? সিল্ক সিটি বলা হয়, মনে রাখবে, সিল্ক সিটি, সিল্ক সিটি। আর প্রথম ওয়াইফাই নগর হচ্ছে সিলেট। প্রথম ওয়াইফাই নগরে কি বলতো? সিলেট, ঠিক আছে? আবার চট্টগ্রামকে বলা হয় বাণিজ্যিক রাজধানী, বা কি 360 আওলার দেশ সিলেট, এই সিলেটকে আবার 360 আওলার দেশও বলা হয়, আবার চট্টগ্রামকে 12 আওলার দেশ বলা হয়। তো এগুলো প্রশ্ন কিন্তু সাধারণ জ্ঞানে আসে। তো যাই হোক, তাহলে একটু খেয়াল করো, তাহলে ভৌগোলিক অবস্থানগত কারণে কি করে উঠবে? একটা হচ্ছে রেশম শিল্প, একটা হচ্ছে চা শিল্প। তাহলে অপশন হচ্ছে কি আমাদের ক। বোঝা গেছে? এই যে এখানে কিন্তু আমরা উদাহরণ দিয়ে দিছি, তামাকের চাষ হয়ে থাকে, এখানে কিন্তু আমরা উদাহরণ দিয়ে দিছি। এরপর এরপর কি হবে একটু খেয়াল করো। এরপর বলছে নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও, ঠিক আছে? আচ্ছা, এই উদ্দীপকটা আমরা পড়ি এবং প্রশ্নের উত্তর দিই। বোঝা গেছে? আমরা উদ্দীপকটা পড়বো এবং প্রশ্নের উত্তর করব। ঠিক আছে? তাহলে 6 নম্বরটা আমরা একটু দেখি। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্ন উত্তর দাও। নাজমুল যমুনা নদীর তীরে বসবাস করে। তাহলে কোন নদীর তীরে? যমুনা নদীর তীরে, ঠিক আছে? এই যমুনা নদীকে বলা হয় জোনাই নদী আগেকার ইয়েতে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের আবাসিক ছাত্র। তাহলে কোন বিশ্ববিদ্যালয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের। প্রতি বছর সে আন্তঃহল মানে কি, হলের ভিতরে, বা আন্তঃহল প্রতিযোগিতা মানে ওই ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোর মধ্যে ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম হয়। এখন বলছে যে নাজমুলের চারিত্রিক বৈশিষ্ট্যে সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী কোন উপাদানের প্রভাব পরিলক্ষিত হয়? কারণ এই যে যমুনা নদীর তীরে বসবাস করছে, এটা একটা ভৌগোলিক এলাকা, তাই না? তার মানে একটা ভৌগোলিক উপাদান। কেন উপাদান হচ্ছে? দেখো তার বাসা নদীর তীরে, তার মানে নদীর তীরে যাদের বাসা তারা অবশ্যই নদীতে গোসল করতে যায়, গোসল করতে গেলে সাঁতার শিখে সেখানে, তাই না? আবার যাদের এলাকা অন্য এলাকায় তারা ওই কাজগুলো শিখবে। যাদের হচ্ছে তোমার রেশমের এলাকায় তারা রেশম চাষগুলো শিখবে, যাদের জম এলাকায় জম চাষ শিখবে। তো এটা একটা ভৌগোলিক উপাদান। এই জন্য সে যমুনা নদীর তীরে হয় কি শিখছে? সাঁতার শিখছে। তাই 6 এর উত্তর হবে কি বলতো? 6 এর উত্তর হবে ক, ভৌগোলিক উপাদান। বুঝে গেছে? এখান থেকে কিন্তু বেশি বেশি প্রশ্ন হচ্ছে, তোমরা এই জিনিসটা ফলো করবে। এরপর বলছে উক্ত উপাদান, দেখো আমরা যে ভৌগোলিক উপাদান যেটা বললাম, এরপর দেখো 7 নম্বর প্রশ্ন করেছে কি, দেখো 7 নম্বর প্রশ্নটা কি করেছে একটু খেয়াল করো। 7 নম্বর প্রশ্ন, উক্ত উপাদানটি প্রভাব বিস্তার করে, উক্ত উপাদানটি কিভাবে প্রভাব বিস্তার করে? উক্ত উপাদান কিভাবে প্রভাব বিস্তার করে আমরা একটু খেয়াল করি। হ্যাঁ, দেখো উক্ত উপাদানটি কিভাবে প্রভাব বিস্তার করছে এটা একটু আমরা দেখি। যে উক্ত উপাদানটি কিভাবে একটা সভ্যতা বিকাশের ক্ষেত্রে, পেশা নির্ধারণের ক্ষেত্রে, বুদ্ধিভিত্তিক বিকাশের ক্ষেত্রে, একটু খেয়াল করো, আমরা একটু যাচাই করি যে সভ্যতা বিকাশ হয়। যেমন ধরো তোমার এলাকা নদীর তীরে, কোথায়? নদীর তীরে। তাহলে নদীর তীরে হলে তাদের পেশা কি হয়? তারা হচ্ছে মাছ ধরে, তার মানে জেলে। তার মানে পেশা নির্ধারণের কাজে লাগিচ্ছে, একটা পাইলাম। দেখো যেই জেলে পেশা নির্ধারণ করবে সে একটা সভ্যতা গড়ে তুলবে না? অবশ্যই সভ্যতা গড়ে তুলবে। এবং বুদ্ধিভিত্তিক বিকাশ, সে যদি শিক্ষক এলাকায় বাস করতো তাহলে তাদের বুদ্ধিভিত্তিক বিকাশটা বেশি হতো। সে যেহেতু নিচু এলাকায় বাস করছে তার বুদ্ধিভিত্তিক বিকাশটা কম হবে। তার মানে এই 3টা ক্ষেত্রে সে অবদান রাখতে পারছে। তাহলে ভৌগোলিক এলাকা 3টা ক্ষেত্রে অবদান রাখছে, মনে থাকবে। মৃদুল বিশ্বাস বলছে আসসালাম ভাই, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মৃদুল? তার মানে আমরা বুঝতে পারলাম যে ভৌগোলিক এলাকা 3টা ক্ষেত্রে অবদান রাখছে। এবার দেখো আরেকটা উদ্দীপক বলছে,
একটু খেয়াল করো, এই উদ্দীপকটা আবার বলছে দেখো, আচ্ছা কি বলছে একটু খেয়াল করো তো, যে উদ্দীপকটি পরে প্রশ্ন তো দাও। দৈনিক পত্রিকার আজকের কয়েকটি শিরোনাম। তা দৈনিক পত্রিকার আজকের কয়েকটা শিরোনাম, একটা শিরোনাম হচ্ছে দেখো, ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, মৃতের সংখ্যা শতাধিক। ঠিক আছে, এটা তো একটা খবরের শিরোনাম যে ইন্দোনেশিয়া একটা ভূমিকম্প হয়েছে, মৃতের সংখ্যা কতদিক, শতাধিক, মানে 100-এর বেশি। এবং বলছে সুন্দরবনে বাঘের থাবায় কাঠুরিয়ার মৃত্যু। তাহলে সুন্দরবনের বাঘের থাবায় কি হয়েছে, কাঠুরিয়া মারা গেছে। আর কি হয়েছে, ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হয়েছে, সেখানে 100 জনের মানুষ বেশি কি হয়েছে বলো তো, আহত হয়ে গেছে। বুঝে গেছে আমার কথা? আচ্ছা, আমরা কিন্তু যেটা আলোচনা করছিলাম দেখো, এখন বলছে দেখো, উদ্দীপকের 1 এবং 2 নং শিরোনাম সমাজ জীবনে কোন উপাদানের প্রভাবকে নির্দেশ করে। আমরা বলছিলাম সমাজ জীবনের উপাদান হচ্ছে 4টা। এই 4টার মধ্যে দেখো এখানে অলরেডি 3টা আছে, একটা আছে, 2টা আছে, 3টা আছে। এই উপাদানটা ছিল না, এটা মূলত বংশগত ছিল, যদি এটা বলা যায় যে বংশগত অথবা জৈবিক। তাহলে 4টা উপাদানের মধ্যে কোনটা হবে দেখো, একটা হচ্ছে ইন্দোনেশিয়ার ভূমিকম্প হয়েছে, মারা গেছে। তারপরে ইন্দোনেশিয়ার ভৌগোলিক এলাকা আছে, যেমন যেমন নেপাল ভূমিকম্প, ভুটান ভূমিকম্প এলাকা। আবার সুন্দরবন বাঘের থাবা, দেখো সব জায়গায় কি বাঘ আছে, নাই, সুন্দরবনে আছে। তার মানে এটা একটা ভৌগোলিক এলাকা। কি এলাকা, ভৌগোলিক উপাদান। তার মানে 8-এর ক। বোঝা গেছে? অন্তত সব এবার সবাই সঠিক উত্তর করেছে। তহিদুল ইসলাম, তামান্না ইসলাম, সাবিয়া ইসরাত, তারপর হচ্ছে নাবিলা ইসলাম, এরা সঠিক উত্তর করেছে। যারা যারা সঠিক উত্তর করতে পারছো সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা বলি, তোমরা যারা এখনো ক্লাসটা শেয়ার করনি, ক্লাসটা শেয়ার করে দাও। এতে তোমার উপকার হবে এবং অন্যের উপকার হবে। কারণ আমাদের এই ক্লাসটা কিন্তু আজকের পর ডিলিট হয়ে যাবে। তোমরা ক্লাসটা করতে চাইলে, রিপিট ক্লাস করতে চাইলে তোমাদের আমাদের ইউটিউব চ্যানেল ক্লাসটা করতে হবে। এরপর 9 নম্বর কি বলছে দেখো, উদ্দীপকের বিষয় দুটির উপর প্রভাব বিস্তারের উপাদান সমাজ জীবনে যেসব ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারে। তার মানে এই যে উদ্দীপকের যে দুটা বিষয়, এই দুটির উপর প্রভাব বিস্তারের উপাদান, উপাদান কোনটা, ভৌগোলিক উপাদান, সমাজ জীবনের কোন কোন ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে দেখো তো। একটা গৃহ নির্মাণের উপর, বন্টনের উপর, যাতায়াত ব্যবস্থার উপর। তাহলে দেখো তো একটা ভৌগোলিক এলাকা কয়টার উপর নির্ধারণ করতে পারে বলো তো। রূপসাই রোদেলা বলছে ভাইয়া কেমন আছেন, ভালো আছি, তুমি কেমন আছো। দিলকুলিপু না, 1-এর ক, 1-এর ক, ঠিক, 1-এর ক। তাহলে দেখো আমরা কিন্তু এর আগের প্রশ্ন কিন্তু আমরা সেম আলোচনা করে ফেলছি। 9 নাম্বারটা তোমরা নিজের উত্তর দাও, 9 নাম্বার আমি কিন্তু বলবো না। দেখো দেখো কি বলছে, 9-4 বলছে দেখো, এ বন্টন কি ভাইয়া, বন্টন কি বলো তো, বন্টনটা কি তোমরা কি জানো? এই যে তোমরা ঘ নাম্বার উত্তর করছো, এটা এটা কি তোমরা জানো বন্টনটা কি আসলে? দেখো আমি বলি, তোমার এলাকা ধরো যেমন নেপালে তুমি যদি যাও, তাহলে তুমি কি দেখবে, এলাকা দেখবে কেমন, তাদের হচ্ছে কাঠের ঘর বাড়ি, আর আমাদের ঘর বাড়ি কেমন, ইটের ঘর বাড়ি। তুমি যদি এখনো গ্রামে যাও, সেখানে কি এমন ঘর বাড়ি, মাটির ঘর বাড়ি। তার মানে গৃহ, গৃহ মানে বাড়ি, বাড়ি নির্মাণের উপর একটা প্রভাব বিস্তার করতে পারে ভৌগোলিক এলাকা, এটা পারে। আচ্ছা, এবার আসে যাতায়াত ব্যবস্থার উপর। ঠিক আছে, তুমি যখন পাহাড়ি অঞ্চলে যাবে, সেখানকার যাতায়াত অবস্থা কেমন, উঁচু নিচু, তাই না, ওই যে স্থানদের গাড়ি। বোঝা গেছে? কিন্তু বন্টন, বন্টন মানে কি, ভাগ করা। এই ভাগ করার ক্ষেত্রে ভৌগোলিক এলাকা কাজে লাগে না। ঠিক আছে, বন্টন মানে বন্টন করে দেয়া। তার মানে এটা হচ্ছে কি বলতো, এই যে 9 নম্বর উত্তর হবে কত বলো, তাহলে এটা বাদ যাচ্ছে আমাদের, তাই না, 1 আর 3, কত হবে, 1 আর 3, তার উত্তর কত হবে, খ নম্বর উত্তর হবে। বোঝা গেছে আমার কথা? এরপর আমরা 10 নম্বর দেখব। একটু খেয়াল করে 10 নম্বর কি বলছে দেখো, বিশ্ব অলিম্পিকে এ দেশে, ধরে এই একটা দেশ, এ দেশের দৌড়বিদ মিস্টার ক বিগত বছরের মতো এবারে 100 মিটার ধরে স্বর্ণ জয় করেছে। ঠিক আছে, এই 80-র দশকে তার দাদাও স্বর্ণ জয় করেছিল, এবার তার পাশাপাশি তার সহযোগীও সাফল্যের ধারা রক্ষা করেছে। গবেষণা ফলাফলে দেখা যায় তাদের সাফল্যের পিছনে খাদ্যাভ্যাস, জলবায়ু, দক্ষতা ও অনুশীলন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার মানে সহজ কথায় আসি, ধরো তুমি এবার 100 মিটার ধরে স্বর্ণপদক পাইছো, এক সময় তোমার দাদাও এই স্বর্ণপদকটা জিতছিল, তোমার পাশাপাশি যে আছে সহযোগী, সেও সাফল্যের দ্বারা রক্ষা করেছে।
গবেষণা করে দেখা গেছে যে তাদের সাফল্যের পিছনে তাদের তোমরা যে খাবার খাইছে, তাদের যে জলবায়ু মানে আবহাওয়া, দক্ষতা এবং অনুশীলন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখন প্রশ্ন করছে যে উদ্দীপকের মিস্টার কয়ের সাফল্যের পিছনে সমাজ জীবনে প্রভাব বিস্তার করে কোন উপাদানের প্রভাবটা বেশি। তাহলে দেখো এখানে কিন্তু বলে দিচ্ছে যে কোন উপাদানের প্রভাবটা বেশি। তাহলে দেখো তো এই যে খাদ্যাভ্যাস, জলবায়ু, দক্ষতা, অনুশীলন এবং এই যে তার দাদা করে গেছে সেও পাইছে, তাহলে এটা কোন উপাদান বেশি হবে একটু খেয়াল করো তো, একটু খেয়াল করো ভাই। তাহলে আমরা কিন্তু অলরেডি পড়ে ফেলছি। এই যে দেখো তার খাদ্যাভ্যাস, জলবায়ু, দক্ষতা এগুলো কিভাবে হয়। যেমন আজকে রাজশাহীর তাপমাত্রা 9 ডিগ্রি, সব জায়গায় কি 9 ডিগ্রি ছিল না। তার মানে তোমাকে বুঝতে হবে যে খাদ্যাভ্যাস, যেমন রাজশাহীর মানুষ যা খায় অন্যরা কিন্তু সেম খাবার খায় না। রাজশাহীর মানুষ কিন্তু ফাস্টফুড কিন্তু বেশি খায়। তো এই যে জলবায়ু, দক্ষতা, আবার তুমি যে দক্ষতা মানে তুমি যে প্র্যাকটিস করবে সেই প্র্যাকটিসের ভূমিকা আলাদা হবে। তার মানে প্রত্যেকটা কাজই হচ্ছে ভৌগোলিক এলাকার উপর নির্ভর করে। কার উপর নির্ভর করে? ভৌগোলিক এলাকার উপর নির্ভর করবে। 10-এর ক। সুবর্ণা শিকদার বলছে ভাইয়া চোখে আমার কমেন্ট পড়ে না। এই তো পড়ে গেছে কমেন্ট পড়ে গেছে, ঠিক আছে। এরপর হচ্ছে উদ্দীপকের গবেষণা ফলাফল যে উপাদানের প্রভাবকে নির্দেশ করেছে, তারা কোন উপাদানের প্রভাবকে নির্দেশ করছে? তাহলে দেখো তো ভৌগোলিক, জৈবিক না সাংস্কৃতিক, বলো দেখি। সমাজবিজ্ঞানের দ্বিতীয় ক্লাস করেন, হ্যাঁ কালকে সমাজবিজ্ঞানের দ্বিতীয় ক্লাস পাবে, বোঝা গেছে? সমাজবিজ্ঞানের দ্বিতীয় ক্লাস পাবে কালকে। দেখো আমরা যদি একটু আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমরা এখানে 3টা উপাদানই পাবো। কয়টা উপাদান পাবো? 3টা উপাদান পাবো। কিভাবে পাবো? দেখো তার দাদা জিতছে, সেও জিতছে, তার মানে এটা একটা জৈবিক কারণ বা জিনগত আমরা বলতে পারি, তাই না? তার মানে এটা একটা সঠিক। এরপর আসি, আমরা তো ভৌগোলিক এলাকা অলরেডি পেয়ে গেছি, তার মানে 2টা হয়েছে। এবং সাংস্কৃতিক, খাদ্যাভ্যাস, তারপরে অনুশীলন, এগুলো কিন্তু সাংস্কৃতিক বলা হয়, তার মানে এই 3টা কিন্তু সঠিক। বোঝা গেছে আমার কথা? এবার আসি, এবার বলছে দেখো নিচের ছকটি দেখো এবং প্রশ্ন উত্তর দাও। এটা কি বলছে একটু খেয়াল করো তো ভাই। যে দেখো নিচের ছকটি দেখো, সামাজিক উপাদান, জৈবিক উপাদান, ভৌগোলিক এবং সাংস্কৃতিক উপাদান। তার মানে এটা কি হবে বলো তো? অর্থনৈতিক জীবন না সমাজ জীবন, সামাজিক পরিবেশ না রাজনৈতিক জীবন? তোমরা কিন্তু অলরেডি জানো 12 নম্বরটা কি হবে। তোমরা কিন্তু অলরেডি কিন্তু তোমরা জানো এটা কি হবে। সমাজ জীবনের, আমরা জানি সমাজ জীবনের প্রভাব বিস্তারকারী উপাদান হচ্ছে 4টা, তাই না? আমরা কিন্তু প্রথমেই পড়ছিলাম, মনে আছে যে প্রথম এমসিকিউ কি ছিল? সমাজ জীবনের প্রভাব বিস্তারকারী উপাদান হচ্ছে কয়টা? 4টা। আচ্ছা, তাহলে 13 নম্বরটা দেখো, নিচে ছকটি দেখো এবং প্রশ্ন উত্তর দাও। এই যে বুদ্ধিমত্তা, দেহের গঠন, গায়ের রং, রোগ ব্যাধি, এটা কি উপাদান বলো? বুদ্ধিমত্তা, দেহের গঠন, 13 নম্বরটা উত্তর করো দেখি। দেখো বুদ্ধিমত্তা, দেহের গঠন, তোমার দেহের গঠন তোমার বাবার গঠনের মতোই, তোমার বুদ্ধি তোমার বাবার বুদ্ধির মতো, তোমার হাইট বা উচ্চতা তোমার বাবার মতোই। আবার বলছে তোমার গায়ের রং, তোমার বাবার কোনো একটা অসুখ হলে তোমারও সেটা অসুখ হয়, এটা বংশগতির কারণ, তাই না? বংশগতির কারণ হলে সেটা কি সাংস্কৃতিক উপাদান হবে, গোষ্ঠীগত, জৈবিক না ভৌগোলিক? তাহলে তোমরাই বলো তো ভাই, যে বংশগত হলে কি হয়? জৈবিক উপাদান হবে, ঠিক আছে। তাহলে 12 গ আর 13 হচ্ছে 4 নাম্বার। 13 কত বলতো ভাই? 4 নাম্বার, জৈবিক উপাদান, ঠিক আছে। 13 হচ্ছে 4। এই যে আমরা কিন্তু এটা পেয়ে গেছি। এই যে জন্মগত সাদৃশ্য, অনেকের মতো দৈহিক স্বাস্থ্য বিকাশের ক্ষেত্রে এগুলো হচ্ছে কিন্তু আলোচনা করেছি অলরেডি আমরা, হ্যাঁ। এরপর 14 নম্বর উত্তর করি, হ্যাঁ, যে কোন অঞ্চল মানব সভ্যতার বিকাশে বেশি উপযোগী? মরু অঞ্চল, শীত প্রধান, গ্রীষ্ম প্রধান না নাতিশীতোষ্ণ, বলো কোন অঞ্চল? বলছে প্রশ্ন কি বলছে দেখো, কোন অঞ্চল মানব সভ্যতা বিকাশে বেশি উপযোগী? একটু খেয়াল করো, কোন অঞ্চলে মানুষ বেশি মানে মানুষের সভ্যতা গড়ে উঠছিল। দেখো আমরা গ্রহ আছে, তাই না? এই গ্রহে, সব গ্রহে কি মানুষের বসবাস আছে? নাই। তার মানে মানব সভ্যতা সব গ্রহে নাই। তাহলে কোন গ্রহে আছে? পৃথিবী নামক গ্রহে আছে। এবং দেখো এবার বলছে কোন অঞ্চল, দেখো পৃথিবীর আবার সব অঞ্চলে কি মানুষ বসবাস করে না। তাহলে বাংলাদেশের সব জায়গায় কিন্তু মানুষ বসবাস করে না। তাহলে কোন অঞ্চলে করে? মরু অঞ্চলে, শীত প্রধান, গ্রীষ্ম প্রধান না নাতিশীতোষ্ণ, কোনটা বলো দেখি? নাতিশীতোষ্ণ। নাতিশীতোষ্ণ মানে কি জানো? নাতিশীতোষ্ণ মানে হচ্ছে না শীত না গরম, মানে খুব বেশি শীত না খুব বেশি গরমও না কিন্তু। এরপর 15 নম্বর অ্যান্সার করো। 15 নম্বর, সাধারণত কোন অঞ্চলে মানুষ শ্বেত বর্ণের হয়ে থাকে? দেখো শ্বেত বর্ণের হয় কোন অঞ্চলে মানুষ? একটু খেয়াল করো তো ভাইয়া। শ্বেত মানে কি বলতো? সাদা। শ্বেত মানে কি বলতো? সাদা। এই সাদা মানুষ হয় কোন অঞ্চলে বলো দেখি?
বলো। দেখো শ্বেত, শ্বেত মানে কি সাদা, ঠিক আছে, শ্বেত প্রধান। 15 নাম্বার দেখো, 15 নাম্বার দেখো, তোমরা আমরা দেখি কোন দেশের মানুষগুলো বেশি সাদা, ইংল্যান্ড, ইউরোপ, এগুলো অঞ্চলের মানুষগুলো বেশি কি বলো তো সাদা, মানে দেখতে শ্বেত বর্ণের আর কি। তারা কিন্তু বেশিরভাগ, অর্থাৎ তারা প্রায় বাংলাদেশে যদি প্রেক্ষিতে দেখি, মানে যদি 12টা মাস হয়, তারা প্রায় 7 থেকে 8 মাস শীতকালে কাটায়, ঠিক আছে। তাদের ওখানে এখন -5 ডিগ্রি, 7 ডিগ্রি, 9 ডিগ্রি, 2 ডিগ্রি, 0 ডিগ্রিতে আসে কিন্তু, কারণ এই যে শীত প্রধান অঞ্চলের মানুষগুলো কি হয়, দেখো এখানে ব্যাখ্যা দিছি কি, যে সাধারণত শীত প্রধান অঞ্চলের মানুষ হচ্ছে শ্বেতকায় হয়, এবং গ্রীষ্ম প্রধান অঞ্চলের মানুষ হচ্ছে কৃষ্ণবর্ণের হয়। কৃষ্ণবর্ণ মানে হচ্ছে কালো, যেমন রাজশাহীর মানুষগুলো কিন্তু কালো। দেখো আমার চেহারা দেখলে তোমরা বুঝতে পারছো, কারণ কি তাপমাত্রা বেশি, ঠিক আছে, এই জন্য কি বলতো কালো। যেখানে রোদ বেরোলে যে তোমরা সানস্ক্রিন না কি কি যেন ব্যবহার করো, একটা তো মানে অনেক দাম, তো এই যে কেন ইউজ করো, কারণ কালো হয়ে যায় ত্বকগুলো। কেন কালো হয়, কারণ ওই যে সূর্যের একটা ক্ষতিকর একটা রশ্মি আসে লাগে, আর শীত প্রধান মানুষগুলো কিন্তু ফর্সা হয়, বোঝা গেছে। এই যে এরপর 16 নম্বর একটু খেয়াল করো, 16 নম্বর বলছে কি, সমাজ জীবনের কোনটি ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত নিয়ন্ত্রিত হয়। তাহলে কোনটি ভৌগোলিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয় বলো তো সমাজ জীবনে। 16 নম্বর একটু খেয়াল করো, ব্যাখ্যা কিন্তু দিয়ে দিচ্ছি আমি। 16 নম্বর একটু খেয়াল করো। তাহলে সমাজ জীবনের ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত এবং নিয়ন্ত্রিত হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড, ঠিক আছে। তোমার কারণ তোমার ভৌগোলিক এলাকা অনুযায়ী তুমি সেই কাজগুলো করবে, সেটা স্বাভাবিক। তার মানে অর্থনৈতিক কর্মকাণ্ডটা তোমার ভৌগোলিক এলাকা অনুযায়ী হয়। এরপর বলছে দেখো, এরপর কি বলছে, মানুষের জৈব মানসিক সত্তা প্রভাবিত হয় কি দ্বারা। মানুষের জৈব মানসিক সত্তা, এটা কি কোন সত্তা দ্বারা প্রভাবিত হয়, ভৌগোলিক পরিবেশ, বংশগতি, এই সামাজিকরণ, না সামাজিক গোষ্ঠী। তা দেখো এই যে 17 নম্বর, আমি কিন্তু এটা বই থেকে হুবহু দিয়ে দিচ্ছি। দেখো মানুষের জৈব মানসিক সত্তা পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। তাহলে জৈব মানসিক সত্তা কি দ্বারা প্রভাবিত হয়, পরিবেশ দ্বারা। সেটা যে কোনো ভৌগোলিক পরিবেশ দ্বারাই কিন্তু মানুষের জৈব মানসিক সত্তাগুলো কি হয়, নিয়ন্ত্রিত হয়। এবার বলছে সিভিলাইজেশন অ্যান্ড ক্লাইমেট গ্রন্থের রচয়িতা কে। সিভিলাইজেশন এবং ক্লাইমেট, সভ্যতা এবং কি বলছে জলবায়ু, এই গ্রন্থের রচয়িতা কে, বোঝা গেছে। তাহলে একটু খেয়াল করো, আমরা কত নম্বর প্রশ্ন আছি, 18 নম্বর প্রশ্ন আছি। তাহলে সভ্যতা এবং কি বলছে দেখো, একটু খেয়াল করো, বুঝতে কারো সমস্যা হচ্ছে। আমরা 18 নম্বর প্রশ্ন আছি, 17 নম্বর শেষ, আমরা 18 নম্বর প্রশ্ন আছি। সিভিলাইজেশন এবং ক্লাইমেট এই গ্রন্থের রচয়িতাকে, এটা পুরোপুরি মুখস্থ করতে হবে, এটা কোনো উপায় নাই, কারণ সিভিলাইজেশন এবং ক্লাইমেট এই গ্রন্থের রচয়িতা হচ্ছে হান্টিংটন। কে, হান্টিংটন। তিনি এই যে সিভিলাইজেশন সভ্যতার বিকাশে কোন কোন অঞ্চলের ভূমিকা আছে, এই ব্যাখ্যা কিন্তু প্রথম কে দিছিল, হান্টিংটন দিছিল, বোঝা গেছে। তারপরে 18 কি হবে, গ নাম্বার হবে। এবার আসছে 19 নাম্বার, দেখো কি বলছে, কোন ধরনের জলবায়ু স্বৈরাচারী শাসনে অনুকূল। স্বৈরাচারী শাসন, স্বৈরাচারী শাসন মানে কি, এক না এক অন্ত বলতে পারো যে কোন ধরনের জলবায়ু স্বৈর শাসনের অনুকূলে থাকে। একটা উষ্ণ জলবায়ু, সমভাবাপন্ন, শীতল না আর্দ্র। দেখো একটু খেয়াল করো, এখানে কিন্তু ব্যাখ্যা দিছে যে পার্বত্য ভূমি স্বাধীনতা অনুকূল, আর প্রাচ্যের সমতল এবং উষ্ণ অঞ্চলে একনাক্রান্ত এবং স্বৈরাচারী শাসন অনুকূল, ঠিক আছে। রাষ্ট্রচিন্তাবিদ মন্টেস্কু এবং রুশোর দুটি উক্তি থেকে প্রমাণ মেলায় যে মন্টেস্কুর মতে পার্বত্য ভূমি হচ্ছে স্বাধীনতার অনুকূল, মানে পার্বত্য ভূমিগুলো, এবং আর প্রাচ্যের সমতল ভূমি এবং উষ্ণ অঞ্চল এক না এক বা সমতল। দেখো তোমরা যদি হিটলারের কাহিনী শুনো, হিটলার কিন্তু প্রায় পুরো পৃথিবীটা দখল করে নিয়েছিল, মানে পুরো রাশিয়া, ইউরোপ, আমেরিকা সব দখল করে নিয়েছিল। কিন্তু ওই যে বলে না, তোমরা বাংলা যারা পড়ছো তাদের কিন্তু এই আছে যে রাশিয়ার জেনারেল উইন্টার, আমাদের হচ্ছে জেনারেল মনসুন। এই শীতের কারণে কিন্তু তারা কি করতে পারে, বিপর্যয় হয়ে গেছিল, ঠিক আছে। এই জন্য বলছে যে উষ্ণ জলবায়ু হচ্ছে স্বৈর শাসন গঠন করতে পারে। সেই জলবায়ুটা যদি কি শীত না হয়ে যদি গরম হতো, তাহলে কিন্তু হিটলার আজকে পুরো বিশ্বের নেতা হয়ে থাকতো, ঠিক আছে। তাই উষ্ণ জলবায়ু কি করতে পারে, স্বৈরাচারী শাসনের অনুকূলে থাকে। সমভাবাপন্ন মানে তো সমান। এরপর একটু খেয়াল করো, নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্ন উত্তর দাও। বলছে রাজন সোনাদিয়া দ্বীপে বেড়াতে গিয়ে সাগর পাড়ে অনেকগুলো জেলে পাড়া দেখতে পায়। সাগরে মাছ ধরেই এদের জীবিকা চলে। মাছ বিক্রির পাশাপাশি তারা মাছ
শুকিয়ে শুটকি তৈরি করে এবং বাজারে বিক্রি করে, তাহলে আমরা জানি এটা কোন পরিবেশকে নির্দেশ করতে, তাই না? আমরা এটা কিন্তু অলরেডি পড়ে ফেলছি অনেকবার। এরপর হচ্ছে জেলেদের মাছ শুটকি করার কারণ কি? মাছের প্রচুরতা, দামে সস্তা, অভ্যন্তরীণ চাহিদা ভালো। কোনটা হবে বলো তো? দামে কি সস্তা হয় মাছ শুটকি? কখনোই শুটকি সস্তা হয় না। তাহলে কি মাছের প্রচুরতা বেশি হয়? তাহলে কি হবে বলো তো? কি হবে? মাছে কি হবে? প্রচুরতা বেশি হয়। যদি প্রচুরতা বেশি হয় তাহলে কি হবে বলো? দাম কি বাড়ে না কমে? দাম কি বাড়ে না কমে বলো? তাহলে দেখো আমরা এটা কিন্তু পেয়ে গেলাম ভৌগোলিক এলাকায়, তাই না? দেখো আমরা কিন্তু এটা পেয়ে গেলাম কি? ভৌগোলিক এলাকা। এই যে ভৌগোলিক এলাকা অনুযায়ী সে জেলে হয়েছে কোথায়? সমুদ্রের তীরবর্তী এলাকায়, তার মানে এটা ভৌগোলিক এলাকা। এবার হচ্ছে জেলে যে মাছ শুটকি করলে সেই শুটকি করা মাছ কি হয়? মাছের প্রচুরতা মানে কি বাড়ে, অভ্যন্তরীণ চাহিদা ভালো থাকে, তাই না শুটকির? কিন্তু দামে কি সস্তা হয়? না, দামে সস্তা হয় না, চড়া দামে কিনতে হয়। তার মানে এটা উত্তর হবে কি? ক। বোঝা গেছে? আবারও লেখছে ঘ। স্নেহা মেহরিন বলছে ঘ। তাহলে কি হবে? এই 21টা প্রশ্ন যদি তোমরা সলভ করো ব্যাখ্যা সহকারে, এই অধ্যায় থেকে আরেকটা তোমাদের টেকনিক দিয়ে একটা, হ্যাঁ, যদি এরকম কোনো কিছু আসে তোমরা ভৌগোলিক উত্তর করে দিয়ে, তার মানে এই অধ্যায় থেকে উদ্দীপকটা বেশি আসতেছে। আর উদ্দীপক বেশি আসা মানেই তুমি এখান থেকে ভৌগোলিক উত্তর করবে, চোখ বন্ধ করে, 1 মার্ক তোমার হয়ে গেছে। মনে করো তুমি যদি ভৌগোলিক উত্তর করো, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে তুমি যদি ভৌগোলিক উত্তর করো তোমার 1 মার্ক হয়ে গেছে। এটা না টেনশন করতে হবে না তোমাকে। ভাই পরবর্তী অধ্যায় হয়েছে ব্যাখ্যা সহ উত্তর উত্তর তো লাগবে। সপ্তম অধ্যায় এমসিকিউ তো ঠিক আছে, একটা পর একটা। আচ্ছা, তাহলে আমরা ষষ্ঠ ষষ্ঠ অধ্যায় শেষ। এবার আমরা যাব হচ্ছে কোথায় বলো তো? সপ্তম অধ্যায়ে চলে যাব, ঠিক আছে? কোন অধ্যায়ে যাবো বলো তো? সপ্তম অধ্যায়ে চলে যাবো, হ্যাঁ। কোন অধ্যায়ে যাবো বলো তো? সপ্তম অধ্যায়ে যাবো, হ্যাঁ। আসে না তো ভাই? সপ্তম অধ্যায় কই দিছেন? কই দিছো? সপ্তম অধ্যায়টা দেন ভাই। সমস্যা নাই। এই যে আমরা এবার সপ্তম অধ্যায়ে চলে যাই, ঠিক আছে? হ্যাঁ, তাহলে একটু খেয়াল করে এখানে কি বলছে দেখো, সামাজিকরণ। এই যে সমাজবিজ্ঞান প্রথম পত্র সপ্তম অধ্যায়, প্রথম প্রশ্ন, সামাজিকরণ প্রক্রিয়া কখন থেকে শুরু হয়? একটু খেয়াল করে তো ভাইয়া। এই যে সামাজিকরণ মানে কি? দেখো, সামাজিকরণ মানে হচ্ছে তোমার এই যে সমাজে খাপ খাইয়ে নেওয়ার যে প্রসেসটা, এক সমাজ থেকে আরেক সমাজে খাপ খাইয়ে নেওয়ার যে প্রসেসটা, তাকে বলা হচ্ছে কি বলতো? সামাজিকরণ। মনে থাকবে? এক সমাজ থেকে আরেক সমাজে খাপ খাইয়ে নেওয়ার যে প্রসেসটা, তাকে বলা হচ্ছে কি? সামাজিকরণ। বন্দনা দেব বলছে ভাইয়া কেমন আছেন? ভালো আছি। তুমি বন্দনা, তুমি কেমন আছো? মায়া সুলতান বলছে আসসালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এবার আসো তাহলে সামাজিকরণ প্রক্রিয়া কখন থেকে শুরু হয়? অনেকে বলেছে শৈশবে। ভাই শৈশবে কেন শুরু হলো না? যৌবনে কেন শুরু হলো না? কৈশোরে কেন শুরু হলো না? কেন জন্মের পর থেকে শুরু হয়েছে? দেখো আমি তোমাকে এখানে অপশন দিই। সামাজিকরণ মানে কি? এক পরিবেশ থেকে আরেক পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেওয়া। এই যে
তুমি একটা ছোট বাচ্চা যখন জন্মগ্রহণ করে, জন্মের পর থেকে তাকে কিন্তু পরিবেশে সার্ভাইভ করতে হয়। তার মানে তার সামাজিকরণ প্রক্রিয়া কিন্তু জন্মের পর থেকে শুরু হয়। মনে থাকবে, তার সামাজিকরণ প্রক্রিয়া কখন থেকে শুরু হয়? জন্মের পর থেকে। এখানে কিন্তু আমরা একটা ব্যাখ্যা দিচ্ছি, এই সামাজিকরণ প্রক্রিয়া কিন্তু গতিশীল প্রক্রিয়া। কি প্রক্রিয়া? গতিশীল। এটা জন্মের পর থেকে শুরু হয় এবং মৃত্যুর আগ পর্যন্ত থাকে। কোন পর্যন্ত থাকবে? মৃত্যুর আগ পর্যন্ত। অর্থাৎ তুমি মারা না যাওয়া পর্যন্ত তোমার কি হবে? মারা না পর্যন্ত তোমার সামাজিকরণ হচ্ছে থাকবে। আর একটা কথা বলি, তোমার জীবন মানে একটা যুদ্ধ, আর এই যুদ্ধ কিন্তু তোমার মৃত্যু না হওয়া পর্যন্ত শেষ হবে না। মানে তুমি যদি ইহকালের কথা চিন্তা করো, তোমার জীবন হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র। তোমার জীবন হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র, আর এই যুদ্ধক্ষেত্রে তুমি হচ্ছে সৈনিক। বোঝা গেছে? এখানে সৈনিক তুমি, তুমি রাজা, তুমি বীর, তুমি সবকিছু। কিন্তু এই যুদ্ধটা তোমাকে নিজ হাতে করতে হবে। যদিও রাজা কখনো যুদ্ধ করে না, বাট আমি বলেছি এই জীবন তোমার, এই জীবন একটা যুদ্ধক্ষেত্র, আর যুদ্ধক্ষেত্রে সৈনিক হচ্ছে তুমি। ঠিক আছে? এই যুদ্ধক্ষেত্রে তোমাকে যতদিন তুমি যুদ্ধ করতে পারবে ততদিন তুমি টিকে থাকতে পারবে সমাজে। কারণ আমরা দেখা গেছে যে সমাজে শুধুমাত্র তারাই টিকে আছে যারা টিকে থাকতে সক্ষম বা যারা যুদ্ধ করে গেছে। এই যে মানে চার্লস ডারউইন একটা কথা বলছিল যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। তোমরা যে বিলাসী গল্পে পড়ে থাকবে যে মস্ত হস্তি লোপ পাইছে কিন্তু তেলাপোকা টিকে রয়েছে। তাহলে দেখো তেলাপোকা কেন টিকে আছে আর হস্তি মানে হাতি কেন লোপ পাচ্ছে? কারণ তেলাপোকা টিকে আছে এখনো, ঠিক আছে, কিন্তু হাতিগুলো টিকে থাকতে পারছে না। এই জন্য এই কথাটা বলছিল। এরপর তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। সোশিয়ালাইজেশন কথাটির অর্থ কি? এটা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি, ঠিক আছে? সোশিয়ালাইজেশন মানে কি? সামাজিকীকরণ। সোশিয়ালাইজেশন মানে কি বলতো? সামাজিকীকরণ। হ্যাঁ, সোশিয়ালাইজেশন মানে হচ্ছে সামাজিকীকরণ, যেটা আমরা অলরেডি কিন্তু জেনে ফেলছি যে সামাজিকীকরণ কি। এরপর পরবর্তী প্রশ্ন দেখো, সামাজিকীকরণ বলতে কি বোঝায়? সামাজিকীকরণ বলতে কি বোঝায়? পরিবারে বসবাস করার রীতিনীতি আয়ত্ত করা শিক্ষা, বিদ্যালয়ের রীতিনীতি আয়ত্ত করা শিক্ষা, একজন সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে ওঠার প্রক্রিয়া, না সমাজের কাঙ্ক্ষিত সদস্য হিসেবে গড়ে ওঠার প্রক্রিয়া? বলতো, সামাজিকরণ মানে হচ্ছে এক সমাজে নিজেকে টিকে রাখা। তার মানে সমাজের কাঙ্ক্ষিত সদস্য হিসেবে গড়ে ওঠার প্রক্রিয়া হচ্ছে কি? সামাজিকরণ। তার মানে 3-এর উত্তর হবে কত বলো? 3-এর উত্তর হবে 4। মনে থাকবে? 3-এর উত্তর হবে কত বলতো? 3-এর উত্তর হবে কত? 4। এরপর আমরা যদি পরবর্তী প্রশ্ন দেখি, তাহলে দেখো সামাজিকরণের প্রথম এবং প্রধান মাধ্যম, বা বলতে পারো সবচেয়ে, তাহলে দেখো সামাজিকরণের প্রথম এবং প্রধান মাধ্যম সবগুলোই কিন্তু সামাজিকরণের মাধ্যম। আমরা জানি সামাজিকরণের প্রথম এবং প্রধান মাধ্যম হচ্ছে পরিবার। কেন পরিবার আমি বলি, প্রথমে শিশু জন্মগ্রহণ করা অবশ্যই একটা নির্দিষ্ট পরিবারে জন্মগ্রহণ করবে। পরিবারে জন্মগ্রহণ করার পর তার মা বাবার কাছ থেকে, পরিবার থেকে সে কিছু শিক্ষা লাভ করবে, যেটা দ্বারা তার সামাজিক পরিবার। যেমন একটা উদাহরণ দিই, তুমি এই যে আমাকে আজকে সালাম দিচ্ছ, এই সালাম দেওয়াটা কিন্তু তোমার কিভাবে এসেছে? তুমি স্কুলে গেছো, তোমাকে সালাম দেওয়া শেখাইছে, বা তোমার পরিবারে তুমি আসো, মেহমান বেড়াতে আসলে তুমি তাদেরকে সালাম দেওয়া, তোমাদের বাবা মা সালাম দেওয়া শিখাইছে। তার মানে এই যে সামাজিকরণের প্রথম এবং প্রধান মাধ্যম হচ্ছে পরিবার। সবগুলোই মাধ্যম, কিন্তু প্রথম এবং প্রধান মাধ্যম হচ্ছে কি? পরিবার। এরপর হচ্ছে সততা। কি বলছে দেখো তো? সততা, ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা ইত্যাদি গুণ সামাজিকরণে কোন মাধ্যমে রপ্ত করা যায়? তাহলে সততা, ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা এগুলো কোথায় শিখায় বলতো? আমরা আগে এই যে ইসলাম শিক্ষা বই পড়ছি না, হিন্দু ধর্ম বই পড়ছি না, আমরা পড়ছি না বৌদ্ধ ধর্ম বই, যাদের যাদের যে ধর্ম ছিল। তাহলে দেখো সততা, ন্যায়পরায়ণতা, এই সত্যবাদিতা এগুলো কোথায় শিখায় বলতো? ধর্মে শিখায়, না আইনে শিখায়, গণমাধ্যমে শিখায়, না খেলার সাথে শিখায়? আমরা নিশ্চয়ই জানি এটা কোথায় শিখাবে বলো তো? ধর্ম শিখাবে, তাই না? অবশ্যই কোথায় শিখাবে? ধর্ম শিখাবে। এরপরে প্রশ্ন, বিশ্বায়ন কি? বিশ্বায়ন মানে কি? তোমরা এটা আইসিটিতে পড়ছো যে বিশ্বায়ন কি? গ্লোবালাইজেশন মানে কি বলতো? এই যে আমরা বললাম যে পৃথিবী একটা হাতের মুঠোয় চলে আসছে, আমরা কিন্তু এটা বলি যে পৃথিবীটা আমাদের হাতের মুঠোয় বর্তমানে। কেন মুঠোয়? এই যে মোবাইল ফোনের মাধ্যমে আমরা কিন্তু দেশ বিদেশে কথা বলতে পারছি। চীন থেকে বাংলাদেশে মানে বিয়ের টানে, ভালোবাসার টানে চলে আসতেছে। আবার বাংলাদেশ থেকে বিয়ের টানে কোথায় চলে যাচ্ছে? নেপালে চলে যাচ্ছে। তো এইরকম কি জন্য হচ্ছে? এই যে বিশ্বায়নের ফলে হচ্ছে।
কেন বিশ্বায়নের ফলে? কারণ তোমার ওই যে ধরো তুমি তোমার বাসা চট্টগ্রাম, তুমি একটা ব্যবসা করতেছো, আবার আমি ক্লাস নিচ্ছি, এটাও কিন্তু একটা বিশ্বায়নের ফলাফল। আমি এখানে ক্লাস নিচ্ছি রাজশাহীতে, তুমি হয়তো চট্টগ্রাম বসে দেখছো, তুমি হয়তো দিনাজপুর, তুমি হয়তো চাঁপাইনবাবগঞ্জ, তুমি হয়তো বরিশাল বসে এই ক্লাসগুলো দেখতেছো। তার মানে এটা একটা বিশ্বায়নের ফলাফল। তার মানে আন্তর্জাতিক সামরিক সম্পর্কের অন্তর্ভুক্তি ঘনীভূত না কোনো কিছু স্থানিক থেকে বৈশ্বিক লাভ করা। তার মানে আমরা জানি বিশ্বায়নের ইংরেজি হচ্ছে গ্লোবালাইজেশন, এটা আমরা জানি। তার মানে 6 এর গ, ঠিক আছে, তোমরা এটা উত্তর করতে পেরেছো, এটা আমার আর বলার দরকার নাই। এরা বলছে উদ্দীপকটি পড়ো এবং প্রশ্ন উত্তর দাও। তাহলে কি প্রশ্ন উত্তর দিতে বলছে দেখো, যে টুটুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করে। টুটুল আমার অবশ্যই একটা বন্ধুর নাম, আবার আমার একটা স্টুডেন্টের নামও টুটুল, অফলাইনে পড়ে যেখানে। সে তার ক্লাসের বন্ধুদের সাথে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করে। কিসের মাধ্যমে? ফেসবুক, যেটা কিন্তু তোমরা প্রতিনিয়ত, যেটার পিছনে 8 থেকে 10 ঘন্টা তোমরা সময় ব্যয় করো, কারণ ফেসবুকে ঢুকি আর রিলস এইভাবে স্ক্রল করে, ঠিক আছে, ফেসবুক। তো এই যে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করে, এমনকি মোবাইল ফোনের মাধ্যমে ঘনিষ্ঠজনের সাথে সামাজিক যোগাযোগ রক্ষা করে। তাহলে টুটুলের সামাজিক যোগাযোগের ক্ষেত্রে কোন বিষয়ের প্রভাব লক্ষণীয়? শিক্ষা, গণমাধ্যম, তথ্য প্রযুক্তি না মোবাইল ফোন? কোনটা বলো, কোনটা বলো তো, কোনটা হবে বলো? 7 নাম্বার। তাহলে দেখো, ফেসবুক কিন্তু শুধু যে মোবাইলে ইউজ করা যায় এমন না, কিন্তু ল্যাপটপে ইউজ করতে পারো, প্যাডে ইউজ করতে পারো। তার এই যে ল্যাপটপ, প্যাড, এগুলো কিসের অংশ? তথ্য প্রযুক্তির অংশ, মনে থাকবে। আমার সাথে হচ্ছে 2। এই যে উক্ত বিষয়ের অন্তর্ভুক্ত কি কি, তা দেখো, উক্ত বিষয়ের অন্তর্ভুক্ত হচ্ছে অনলাইন সংবাদপত্র, স্যাটেলাইট চ্যানেল এবং ইন্টারনেট। তার মানে তথ্য প্রযুক্তি এগুলো সবগুলোই প্রোভাইড করে, তার মানে এটা সবই হবে। বোঝা গেছে? এরপর বলছে দেখো, উদ্দীপক বলছে রিনা ও মিনা হচ্ছে 2 বোন। রিনা প্রতিদিন বিকালে মাঠে খেলতে যায়। তার মানে রিনা ও মিনা হচ্ছে 2 বোন। রিনা খেলতে যায় প্রতিদিন এবং পাড়ার বন্ধুদের সাথে মেলামেশা করে। অন্যদিকে মিনা পরিবারের বাইরে কোনো কাজে সম্পৃক্ত হয় না। তার মানে রিনা খেলাধুলা করে এবং মিনা খেলাধুলা করে না, পরিবারের মধ্যেই থেকে যায়। এখন প্রশ্ন করেছে 9 নম্বর, যে অনুচ্ছেদে রিনা তার সাথীদের সাথে মিশে যা অর্জন করবে তা হলো নিয়ম শৃঙ্খলা, দায়িত্ব, কর্তব্য এবং সহনশীলতা। কোনটা অর্জন করবে বলো তো? ধরো মিনা আর টিনা যদি বলি, আমরা রিনা আর মিনা বলছি এখানে, রিনা আর মিনা। রিনা হচ্ছে বাইরে খেলতে যায়, তার খেলার সাথীদের সঙ্গে মেলামেশা করে। আর মিনা হচ্ছে খেলতে যায় না, সে বাসায় থাকে অল টাইম। তো রিনা কি শিখবে? নিয়ম শৃঙ্খলা শিখবে, দায়িত্ব কর্তব্য শিখবে এবং সহনশীলতাও শিখবে। এরা বলছে দেখো, তথ্য প্রযুক্তির বিস্ময়কর উন্নতি ঘটেছে কোনটির সহায়তায়? কম্পিউটার, সাবমেরিন কেবল না টেলিভিশন? কোনটির সহায়তায় বিস্ময়কর উন্নতি ঘটেছে? তাহলে আমরা কিন্তু টেলিভিশনের মাধ্যমে যে খুব বেশি উন্নতি ঘটেছে এমন না, তাহলে উন্নতি ঘটেছে একটা কম্পিউটারের মাধ্যমে, একটা সাবমেরিন কেবলের মাধ্যমে। তার মানে এটা উত্তর হচ্ছে কি গ। 10 নম্বর উত্তর কি? গ নাম্বার উত্তর। এরপর 11 নম্বরে আসি আমরা। হ্যাঁ, 11 নম্বর কি বলছে? বিশ্বায়নের নিয়ন্ত্রক উপাদানগুলো কি কি? একটা হচ্ছে রাজনৈতিক অন্তর্জাতিকরণ, তথ্য প্রযুক্তি বিস্তার, অবাধ বাণিজ্য এবং মুক্ত বাজারের প্রসার। তাহলে বিশ্বায়নের নিয়ন্ত্রক উপাদান কোনগুলো একটু খেয়াল করো। বিশ্বায়নের নিয়ন্ত্রক উপাদান কোনগুলো? আমরা আসছি এবার 11 নম্বরে। হ্যাঁ, তাহলে বিশ্বায়নের নিয়ন্ত্রক উপাদান কোনগুলো? তাহলে রাজনৈতিক আন্তর্জাতিকরণ, মানে তোমার এই রাজনৈতিক প্রেক্ষাপটটাকে আন্তর্জাতিক করলে সেটা বিশ্বায়ন হতে পারে। তারপর বলছে তথ্য এবং প্রযুক্তির বিস্তার, তুমি যত বেশি মানে বিস্তার লাভ করবে সেটা তত বেশি কি হবে? বৈশ্বিক উন্নয়ন হবে। অবাধ বাণিজ্য এবং মুক্ত বাজারের প্রসার, এই যে অবাধ বাণিজ্য, মুক্ত বাজার, কোনটা? অল টাইম যে কোনো পণ্য যে কোনো ক্রেতা যে কোনো জায়গা থেকে কিনতে পারবে, সেটা কিন্তু মুক্ত বাজার। এটা হচ্ছে 11 সব উত্তর হবে, ঠিক আছে, 11 কি সব। 12 নম্বর বলছে দেখো, নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্ন উত্তর দাও। উদ্দীপক কি বলছে? করিম সাহেব এবং তার স্ত্রী উভয় চাকরিজীবী। তাহলে করিম এবং করিমের স্ত্রী দুজনে চাকরি করে। তারা তাদের একমাত্র সন্তান রনিকে পর্যাপ্ত সময় দিতে পারছে না, ফলে রনি পাড়ার বোকাটো ছেলেদের সাথে মিশে পড়ালেখায় অমনোযোগী হয়ে গেছে। ঠিক আছে, ধরো তোমার এখানে রনির ক্ষেত্রে সামাজিক কোন বাহনটির অভাব পরিলক্ষিত হয়? তার মানে এখানে কোন বাহনটি দেখো তো? তাহলে 13 নম্বর কি হবে বলো? 13 নম্বর কি হবে? 13 নম্বর কি হবে বলো? তা দেখো, রনির বাবা মা তাকে সময় দিতে পারছে না
বিধায় সে পাড়ার বখাটে ছেলেদের সাথে মিশে খারাপ হয়ে যাচ্ছে, তার মানে তার পরিবার তাকে সময় দিতে পারছে না। তার মানে অবশ্যই কোনটির অভাব বলছে। দেখো এখানে কিন্তু প্রশ্ন বুঝতে হবে যে এখানে কিন্তু বলেনি যে কোনটির কারণে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তোমরা কিন্তু এখানে উত্তর করবে খেলার সাথে, কিন্তু আসলে এটা না, প্রশ্নটা আগে দেখতে হবে। তোমরা কিন্তু অনেকে খেলার সাথে উত্তর করছো, কিন্তু আসলে খেলার সাথে হবে না। দেখো বলছে কোন পার্টির অভাব, এখানে বুঝতে হবে অভাবটা কোনটাতে পরিলক্ষিত, এটা হচ্ছে পরিবার। ঠিক আছে, খেলার সাথে কিন্তু উত্তর হবে না। এর পরবর্তী প্রশ্ন আমরা যাই যে নিচে উদ্দীপকটি পরের প্রশ্ন উত্তর দাও। বলছে 7 বছরের শিশু মাহির, কয় বছরের? 7 বছরের, তার কথাবার্তা চলাফেরা তার বাবার মতো। আরো তুমি তোমার কথাবার্তা, তোমার হাঁটার ধরন, তোমার চলাফেরা তোমার বাবার মতো, তাহলে তোমার মধ্যে কি লক্ষণীয় হবে? তাহলে মাহিরের সামাজিকরণে কোন প্রক্রিয়া কার্যকর? তাহলে দেখো দেখো আমরা জানি শিশুরা বেশিরভাগ অনুকরণ প্রিয় হয়, অনুকরণ প্রিয়। ধরো দেখো তুমি যেরকম মানে পোশাক আশাক পরো, শিশুরা সেরকম পোশাক আশাক পরতে চাই, তো এরা অনুকরণ করে বেশি। ঠিক আছে, যে অনুকরণ মানে কি কাউকে থেকে কিছু নেওয়া বা ওই জিনিসটাই করা, এটা হচ্ছে অনুকরণ। তার মানে আমরা বলতে পারি যে এটা অনুকরণ প্রক্রিয়া মাহিরের ক্ষেত্রে। শিশুর সামাজিকরণ ক্ষেত্রে উক্ত বাহনটি হচ্ছে একমাত্র বাহন, প্রথম বাহন, না প্রধান বাহন, কোনটা হবে বলেন তো? এই যে অনুকরণটা কি একমাত্র বাহন? আর সামাজিকরণে আমরা জানি প্রধান মাধ্যম হচ্ছে কি বলেন তো? দেখেন এখানে কিন্তু আপনাকে যাচাই করে শিখাই দিই। আমরা জানি প্রধান মাধ্যম হচ্ছে পরিবার, প্রধান মাধ্যম হচ্ছে কি বলেন তো? পরিবার। তার মানে এটা একমাত্র বাহন নয়, তার মানে এটা কাটা। তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে প্রথম বাহন না, একমাত্র বাহন না, তাহলে প্রধান বাহন না। তার মানে এটা কি হবে বলেন? এটা একমাত্র বাহন নয়, প্রথম বাহন নয়, বা প্রধান বাহনও নয়। তার মানে 15 নম্বর আমরা কি হবে উত্তর বলেন তো? 15 নম্বরে সব উত্তর। আচ্ছা এখানে একটু খেয়াল করি আমরা, হ্যাঁ, যেহেতু প্রশ্নটা একটু ক্রিটিক্যালি করছে বা একটু ভুল করার চেষ্টা করছে। আমরা জানি যখন আমাদের এমসিকিউ আমরা যেহেতু এমসিকিউ যোদ্ধা, তাই না? এমসিকিউ যোদ্ধাদের জন্য তোমাকে একটা না একটা এমসিকিউ দাগায় আসতে হবে। এখানে একটু খেয়াল করো, এটা যদি প্রথম মাধ্যম বা প্রধান মাধ্যমও নেয়, তাহলে একমাত্র বাহন তো এটা নয়। তার মানে তোমরা এখানে উত্তর করবে হচ্ছে 2 আর 3। তোমরা উত্তর করবে এটা ক নম্বর, ঠিক আছে? 2 আর 3 মনে থাকবে। তোমরা উত্তর করবে কি বলো তো? 2 আর 3, কারণ আমরা এমসিকিউ ক্ষেত্রে উত্তর করতে হবে, ফাঁকা রাখা যাবে না। সামাজিকরণ কি? সামাজিকরণ হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া, মানুষ শিশু সামাজিক মানুষে পরিণত হয়, আর মূল্যবোধের সাথে সম্পর্কিত। তাহলে আমরা উত্তর কি হবে দেখো, 16 নম্বর। আমরা দ্রুত অ্যান্সার করি, হ্যাঁ। 16 নম্বর কি বলছে দেখো তো? 16 নম্বর, 16 নম্বর, হ্যাঁ 16 নম্বর দেখো। তাহলে সামাজিকরণ আমরা বলছিলাম একটা গতিশীল প্রক্রিয়া, তাই না? যেটা জন্ম থেকে কি মৃত্যু পর্যন্ত, তার মানে আমরা বলতে পারি জীবনব্যাপী প্রক্রিয়া। তাহলে একটা মানব শিশু তার সামাজিক মানুষে পরিণত হয়, এটাও সঠিক। এবং মূল্যবোধের সাথে সম্পর্কিত আছে, তাই না? সামাজিকরণের সাথে মূল্যবোধের একটা অতপ্রত সম্পর্কিত আছে। এখানে আমরা উত্তর দিয়ে আছে দেখো, সামাজিক জীব হিসেবে পরিচিত হওয়ার জন্য মানুষকে কি করতে হয়? নির্দিষ্ট একটা প্রক্রিয়া অনুসরণ করতে হয় কিন্তু। তাহলে দেখো সামাজিক জীব হিসাবে পরিচিত হওয়ার জন্য মানুষকে একটা কি করতে হয়? নির্দিষ্ট একটা প্রক্রিয়া অনুসরণ করতে হয়। সেই প্রক্রিয়ার নাম হচ্ছে কি? সামাজিকরণ প্রক্রিয়া। কোন প্রক্রিয়া? সামাজিকরণ। ভাইয়া পানি দিয়ে পড়ে বলেন একটু। এরপরে সোশ্যালজি এ সিনপসিস অফ প্রিন্সিপাল গ্রন্থের রচয়িতাকে। এগুলো হচ্ছে এক কথায় প্রকাশের মতো, হ্যাঁ, সরাসরি। এগুলো কিন্তু তোমার ক নম্বর প্রশ্নে আসতে পারে। তো এগুলো হচ্ছে এজন্য মুখস্থ করবে, এগুলো কোনো বিকল্প নাই। এই সিনপসিস অফ প্রিন্সিপাল গ্রন্থের রচয়িতা হচ্ছে জন এফ কিউবান। এরপর আমরা যদি দেখি সামাজিকরণ কি? সামাজিকরণ একটা হচ্ছে আজীবনের প্রক্রিয়া। মানে আজীবন মানে কি বলতো? জীবনব্যাপী প্রক্রিয়া। এগুলো তোমরা নিজেরা পড়ে নিতে পারবে। এই যে বিশ্বায়নের ইংরেজি প্রতিশব্দ কি? গ্লোবালাইজেশন। এগুলো তোমরা এমনিতে পড়ে নিতে পারবে নিজেরাই। এরপর সামাজিকরণ ব্যক্তির মধ্যে কি সৃষ্টি করে? আকাঙ্ক্ষা, কাজের স্পৃহা, মনোভাব না আগ্রহ? তাহলে সামাজিকরণ ব্যক্তির মধ্যে কিন্তু আকাঙ্ক্ষা সৃষ্টি করে। বোঝা গেছে? তাহলে সামাজিকরণ ধীরে ধীরে ব্যক্তির মধ্যে কি সৃষ্টি করে? আকাঙ্ক্ষা। এখানে কিন্তু বৈশিষ্ট্য দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে একটু পড়ে নেবে, হ্যাঁ। এরপর বলছে ব্যক্তির সংগঠিত জীবন গঠনের উপায় কোনটি? ব্যক্তির সংগঠিত জীবন গঠনের উপায় হচ্ছে কি? সামাজিকরণ। তাহলে আমরা জানি
ব্যক্তি কিভাবে সামাজিকরণের মাধ্যমে তার সংগঠিত গঠন করে। সামাজিকরণের মধ্যে কয়টি প্রক্রিয়া লক্ষ্য করা যায়? সামাজিকরণের মধ্যে 3টি প্রক্রিয়া লক্ষ্য করা যায়। এরপর সামাজিকরণ ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ হওয়ার কারণ কি, ব্যক্তিকে সামাজিক জগতে প্রবেশ করে এবং আদর্শ মূল্যবোধ তাই হয়। এগুলো কিন্তু আমি অলরেডি সব আলোচনা করে ফেলছি, এটা আর তোমাদের দরকার নাই, এটা তোমরা অলরেডি পড়ে ফেলছো। এই অধ্যায়ের এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, এগুলো যেগুলো তোমাদের বোর্ড পরীক্ষায় দিতে পারে, সহজ সহজ প্রশ্ন আমি এখানে আলোচনা করেছি, তো এটা তোমাদের আলোচনা করতে হবে না। এরপর আমরা পরবর্তী অধ্যায়ে আসি। হ্যাঁ, এই যে ভূমিদাস সামাজিক স্তর বিন্যাস, এরপর আমরা কিন্তু অষ্টম অধ্যায়ে চলে আসছি। হ্যাঁ, তাহলে দেখো ভূমিদাস সামাজিক স্তর বিন্যাসে কোন প্রকরণের অন্তর্ভুক্ত? তাহলে ভূমিদাস হচ্ছে সামাজিক স্তর বিন্যাস। তাহলে দেখো এটা হচ্ছে কোন প্রকরণের মধ্যে? এস্টেটের মধ্যে আছে। কারণ এই যে মধ্যযুগে দাসপ্রথা বিলুপ্তির পর শুরু হয় একটা নতুন যুগ, যা এস্টেট নামে পরিচিত। ইংরেজিতে এস্টেট শব্দের অর্থ হচ্ছে জমিদার বা মালিকের অধীন জমি। ঠিক আছে, এই ব্যবস্থায় জমির মালিক ছিল ভূস্বামী এবং প্রান্তিক কৃষক এবং ভূমিদাস সবাই মিলে উৎপাদন করত। তাহলে দেখো এই যে মধ্যযুগে দাসপ্রথা যখন বিলুপ্ত হয়ে যায়, মানে আব্রাহাম লিঙ্কন, আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন যখন দাসপ্রথা উচ্ছেদ করে দিল, তখন কিন্তু এই যে ভূমিদাস প্রথাটা চালু হয়ে গেল। কি জন্য? যে ভূমি যার অনেক বেশি জমি আছে সে হচ্ছে মালিক, আর যারা সেখানে কাজ করবে সেখানে ভূমিদাস বলা হয়। তার মানে হচ্ছে ভূমিদাস সামাজিক স্তরবিন্যাসের এস্টেট নামক একটা প্রধান অন্তর্ভুক্ত। এরপর অষ্টাদশ শতাব্দীতে কোথায় শিল্প বিপ্লব হয়? আমরা জানি শিল্প বিপ্লব কোথায় হয়, এটা কিন্তু আমরা সবাই জানি। কোথায় হয় বলতো? ইংল্যান্ডে হয় শিল্প বিপ্লব। বোঝা গেছে? এই যে কেন হয়, কি কারণে হয়, এটা কিন্তু আমি এখানে বিস্তারিত দিয়ে দিছি। দাস ব্যবস্থা কয়টি শ্রেণী বিদ্যমান? তা দাস ব্যবস্থা কয়টি শ্রেণী বিদ্যমান? দাস ব্যবস্থা হচ্ছে দুইটা শ্রেণী থাকে, একটা হচ্ছে প্রভু, একটা হচ্ছে দাস। তা দাসটা একটা ব্যবস্থা, মানে তাই না, একটা মালিক থাকবে, তার একটা কেতো থাকবে, মানে দাসদের তো কিনে নেওয়া হয়, তাই না, কিনে নেয়, তার মানে একটা দাস, একটা হচ্ছে প্রভু। ঠিক আছে, এরপর 4 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, তাহলে জাতিবর্ণের একটি বৈশিষ্ট্য হচ্ছে জন্মসূত্রে সদস্যপদ লাভ, একই রকম সামাজিক মর্যাদা, একই রকম আয়, একই এলাকায় বসবাস। তাহলে জাতি বর্ণ মানে কি? রেস, ক্যারেক্টারিস্টিক্স। তাহলে কি হবে এটা বলো তো? তার মধ্যে জাতিবর্ণ হলো কিছু ব্যক্তির সমন্বয়ে গঠিত একটি ক্ষুদ্র দল, তারা উত্তরাধিকার সূত্র, দলের সূত্র, তারা উত্তরাধিকার সূত্রে। তাহলে দেখো এদের কিন্তু জাতিবর্ণ প্রথার একটা বৈশিষ্ট্য দেখো, এই বৈশিষ্ট্য কিন্তু আমরা দিয়েছি, এই যে সদস্যপদ জন্মসূত্রে নির্ধারিত হয়, তার মানে এটা জন্মসূত্রে আসছে। তাহলে কিভাবে আসছে? জন্মসূত্রে। এই কয়েকটা জিনিস পড়লে কিন্তু তুমি এমসিকিউ কমন পাইতে পারো। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি যে জাতিবর্ণ কিন্তু 4 নাম্বার কি? জন্মসূত্রে সদস্য লাভ, 4-এর ক। বোঝা গেছে? এই কয়টা জিনিস ফলো করবে। এরপর বলছে 5, কাজটা শব্দটি কোন ভাষা থেকে আসছে? এখানে একটু খেয়াল করো, এখানে একটু এই এমসিকিউটা ব্যাখ্যা সহকারে পড়লে তোমাদের এমসিকিউ এর বাইরে আসার সম্ভাবনা নাই। তাহলে জাতিবর্ণ প্রথাকে বলা হচ্ছে কাস্ট সিস্টেম। এই জাতিবর্ণ প্রথা স্তর বিন্যাসের অদ্বিতীয় ধরন হিসেবে পরিলক্ষিত হয়। কাস্ট শব্দটি স্প্যানিশ ভাষা থেকে আসছে। কোন ভাষা থেকে আসছে? স্প্যানিশ ভাষা থেকে আসছে, যার অর্থ হচ্ছে বংশ। যার অর্থ কি বলতো? বংশ, সন্তান সমূহ অথবা বংশগত গুণের সমাহার। এই প্রত্যয়টি পর্তুগিজরা বিশেষ হারে মানে ভারতীয় জাতিকে বোঝাতে ব্যবহার করতো। তার পর্তুগিজরা ভারতীয় জাতিকে বোঝাতে কাস্ট শব্দটা ব্যবহার করতো। ঠিক আছে, তার মানে এটা একটা স্প্যানিশ শব্দ আমরা কিন্তু পেয়ে গেছি এখানে। তাহলে কাস্ট ইন ইন্ডিয়া, দেখো এই কাস্ট ইন ইন্ডিয়া গ্রন্থটি কার? জেইস হাটনের। কিন্তু তার কাস্ট ইন ইন্ডিয়া গ্রন্থ উল্লেখ করেছেন যে প্রকৃতপক্ষে কত ধরনের বর্ণ আছে তা বলা কঠিন, তবে তিনি 3500 প্রজাতির বর্ণের কথা বলেছেন। এটা হচ্ছে কি? কাস্ট ইন ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা। এরপর হচ্ছে ভারতীয় হিন্দু সমাজে জাতিবর্ণের ধরন কয়টা? ভারতীয় হিন্দু সমাজে জাতিবর্ণের ধরন মূলত 4টা। একটা হচ্ছে ব্রাহ্মণ, যারা শিক্ষা লাভ মানে জ্ঞান দীক্ষা অর্জন করতো। তারপর আসে ক্ষত্রিয়, যারা যোদ্ধা, ঠিক আছে, যারা শাসক রাজ্য পরিচালনা করতো। এরপর আসছে বৈশ্য,
এরা মূলত ব্যবসায়ী, কৃষক এবং বণিক শ্রেণী যারা ব্যবসা করতো। আরেকটা হচ্ছে শূদ্র, যারা যে সবচেয়ে নিচু শ্রেণীর মানুষ, শূদ্র যারা ওই যে সেবক ছিল, জুতা সেলাই করে আর কি, শ্রমজীবী শ্রেণী, তাদেরকে বলা হয় এটা 4 নাম্বার। এরপর একই আয় এবং সুযোগ সুবিধা ভোগকারী গোষ্ঠীকে কি বলা হয়? তাহলে এই একই আয় এবং একই সুবিধা ভোগ করে এদেরকে কি বলা হয় বলতো? শ্রেণী বলা হয়। কি বলা হয় বলতো? শ্রেণী বলা হয়, মনে থাকবে। তারা একই সুবিধা ভোগ করে, একই আয় করে, তাদেরকে কি বলা হয়? একটা শ্রেণী বলা হয়। এই শ্রেণীর বিভিন্ন কাজ আমি কিন্তু এখানে তুলে ধরেছি, তোমরা এই জিনিসটা ফলো করবে। তাহলে শ্রেণী বলতে কি বোঝায়? এই যে একই আয় এবং সুবিধা ভোগকারী জনগোষ্ঠী, এটা কিন্তু আমরা অলরেডি বলে ফেলছি। তাহলে এই প্রশ্নটা আমাদের আর পড়া লাগছে না। সামাজিক স্তর বিন্যাসে ক্রিয়াবাদী তত্ত্ব, ক্রিয়াবাদী তত্ত্ব কে কে দিছে? ক্রিয়াবাদী তত্ত্ব দিছে হচ্ছে দেখো ডেভিস ও মোর দুটা বিজ্ঞানী এই সমাজ বিজ্ঞানে ক্রিয়াবাদী বা ফাংশনালিস্ট তত্ত্ব নিয়ে কিন্তু কাজ করেছেন। এই তত্ত্ব অনুসারে সমাজ একটি সমন্বিত সিস্টেম, মানে সবার অংশগ্রহণ একটা সিস্টেম, যেখানে প্রতিটি অংশে যেমন শিক্ষা, পরিবার, ধর্ম একটি নির্দিষ্ট কার্য বা ভূমিকা আছে। পরিবারের একটা কাজ আছে, পরিবার তোমাকে মানুষ করতে হবে, লালন পালন করতে হবে। শিক্ষা তোমাকে শিক্ষিত করে তুলবে। তারপরে বলছে ধর্ম তোমাকে একটা নৈতিক শিক্ষা দিবে, এগুলো একটা আলাদা কাজ আছে। এই কথাগুলো বলছে কে? ডেভিস এবং মোর। কার্ল মার্কস এই যে দ্বান্দ্বিক মতবাদী, কার্ল মার্কস হচ্ছে দ্বান্দ্বিক মতবাদী, ঠিক আছে, বা দ্বন্দ্বমূলক মতবাদের প্রবক্তা। এরপর আরো কিছু প্রবক্তা আছে। দাসদের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য দেখো, এখানে কি বলছে? দাসরা মনিবের অধীন, জন্মগতভাবে পেশা নির্ধারিত, রাজনৈতিকভাবে অধিকার ছিল না। তার মানে যারা দাস তারা কি জানতো তাদেরকে বিক্রি করে দেওয়া হবে? যে জন্মগতভাবে তাদের কখনো পেশা নির্ধারিত হবে? কখনোই হবে না। তার মানে উত্তর হবে কি? দাসটা হচ্ছে মনিবের অধীন, মানে তাদের মালিক তাদের অধীনে থাকতো, মালিকের অধীনে তারা থাকতো। এবং রাজনৈতিক অধিকার, তাদের কোনো রাজনৈতিক অধিকার ছিল না। তার মানে এই দুইটা হচ্ছে, তার মানে উত্তর হচ্ছে 1 আর 3, তার গ নম্বর উত্তর, 10-এর গ। দেখো এস্টেট প্রথায় সামাজিক শ্রেণী বলতে কি বোঝায় একটু খেয়াল করো। এস্টেট প্রথায় সামাজিক শ্রেণী বলতে কি বোঝাচ্ছে? ভূমি মালিক বা অভিজাত শ্রেণী, যাজক শ্রেণী, ভূমিদার শ্রেণী। তাহলে সামাজিক শ্রেণী বলতে কি বোঝাচ্ছে? দেখো এটা একটা এস্টেট প্রথা, একটা জমির মালিক আছে মানে ভূস্বামী, এবং কৃষক ও ভূমিদার সামন্ত কৃষক আছে। এখান থেকে আবার ভাগ করে আসছে উৎপাদন এবং আয়, এখান থেকে আসছে জমি চাষ এবং শ্রম, এবং অর্থনৈতিক এবং সামাজিক সম্পর্ক। তার মানে আমরা কয়টা জিনিস দেখতে পেলাম এখানে? দেখো তো আমরা কয়টা জিনিস দেখতে পেলাম, একটু খেয়াল করো। এই যে এস্টেট, একটা জমির মালিক পাইলাম, তাই না? তার মানে যে মালিক বা অভিজাত শ্রেণী পেয়ে গেছি, তাহলে জমির মালিক মানে ক নাম্বার? এই 1 নাম্বারটা পেয়ে গেছি। এরপর বলছে কৃষক বা ভূমিদাস বা সামন্ত কৃষক, তাহলে ভূমিদাস শ্রেণীও পেয়ে গেছি। এবার আসি যাজক শ্রেণী কি না। দেখো যারা আগে মালিক ছিল তারাই কিন্তু কি ছিল বলতো? যাজক ছিল, বোঝা গেছে? যারা আগে কি ছিল? মালিক ছিল, তারাই কিন্তু কি হয়েছে পরে? যাজক হয়ে গেছে। যারা মালিক ছিল তারা কি হয়েছে পরবর্তীতে বলতো? যাজক শ্রেণী হয়ে গেছে। তার মানে আমরা এখানে কয়টা জিনিস পাইছি? দেখো আমরা কিন্তু এখানে অলরেডি 3টা জিনিস পেয়ে গেছি। তার মানে এর উত্তর কি হবে বলো? কে কে সঠিক উত্তর করতে পারে? আমি তোমাদের সুবিধার্থে দিয়ে দিলাম। এস্টেট প্রথা কিন্তু আমি এর আগে আলোচনা করেছি অলরেডি। তাহলে দেখো আমরা কিন্তু এস্টেট প্রথায় জমির মালিক পাইছি, ভূমি পাইছি। এখন যাজক শ্রেণী, যাজক মানে কি? যারা বিচার কার্য করতো। দেখো আগেকার যুগে কিন্তু বিচার করতো কারা? যাদের অনেক জমি জমা ছিল, টাকা পয়সা ছিল, তারাই কিন্তু বিচার করতো। তার মানে যাজক শ্রেণী কিন্তু তারাও। তার মানে 11 নম্বর, 11-এর 3টা সঠিক। সমাজে প্রবীণরা অনেক সময় অবহেলার শিকার হন, এর মূল কারণ কি? দেখো প্রবীণরা অনেক সময় অবহেলার শিকার হন, এর মূল কারণ হচ্ছে একটু বলি। প্রবীণদেরকে অনুৎপাদনশীল ও অক্ষম মনে করা হয়। প্রবীণদের অভিজ্ঞতা এবং দক্ষতা বেশি থাকে। অবহেলার শিকার কেন করে? কর্মদক্ষতা উল্লেখযোগ্য হার হ্রাস পায়। কারণ আমরা এটা বুঝতে পারছি যে প্রবীণদেরকে অনুৎপাদনশীল এবং অক্ষম মনে করা হয়। এবং কি বলছে দেখো, তাহলে দেখো প্রবীণদের অভিজ্ঞতা এবং দক্ষতা বেশি থাকে, এই জন্য কি অবহেলার শিকার হয় না? তার মানে 1 আর 3, এটা কিন্তু বোঝা যাচ্ছে। এরপর হচ্ছে উদ্দীপকটি, যে গতবার পূজায় উচ্চ বংশের রবীন তার বন্ধু নিম্ন বংশের সাধন কমলকারকে নিমন্ত্রণ করে বাড়িতে নিয়ে যায়।
রবিনের মা পূজা উৎসবে বাড়িতে সাধনে আসার বিষয়টিকে ভালোভাবে নিতে পারেননি। এক পর্যায়ে তিনি রবিনকে ডেকে বলেন, তুমি সাধনকে পূজায় আমন্ত্রণ না করলেও পারতে। এখানে বলতে পারে যে উদ্দীপক রবিনের মার মানসিকতা সামাজিক স্তরবিন্যাসে কোন প্রকারের ইঙ্গিত দেয়। তার মানে এটা হচ্ছে সামাজিক শ্রেণীকে ইঙ্গিত দিচ্ছে, তাই না? না জাতি বর্ণ প্রথা, বলো কাকে ইঙ্গিত দিচ্ছে বলো। তা দেখো আমরা আরেকবার পড়ে নিই উদ্দীপকটা। হ্যাঁ, তার নাম্বার কি বলছে যে রবিনের পূজা উচ্চ বংশের রবিন, তাহলে উচ্চ বংশ আর নিম্ন বংশ, তার মানে এটা কিন্তু সামাজিক শ্রেণী না, তার মানে একটা জাতি বর্ণ চলে আসলো। এটা হচ্ছে উচ্চ বংশ, যখন উচ্চ বংশ আর নিম্ন বংশ হবে তখন কিন্তু জাতি বর্ণ সিস্টেমটা চলে আসবে। এরপর আসি উক্ত প্রকরণটির বৈশিষ্ট্য কি। দেখো উক্ত প্রকরণটির বৈশিষ্ট্য হচ্ছে এই প্রথায় অন্তর্বিবাহ স্বীকৃত, এই প্রথায় মর্যাদায় পরিবর্তন সম্ভব, এটা একটা পেশাভিত্তিক গোষ্ঠী। কখনো এটা একটা পেশাভিত্তিক গোষ্ঠী কি হবে না বলো তো ভাইয়া, কখনো এটা পেশাভিত্তিক গোষ্ঠী হবে। দেখো যারা আমরা জাতিবর্ণ প্রথা, দেখো মানুষ মূলত সবাই সমান আমরা বলি, কিন্তু তুমি কি মুচি হবে, কখনো মুচির কাজ করবে, করবে না। তার মানে এটা একটা পেশাভিত্তিক গোষ্ঠী বলা যেতে পারে। এই প্রথায় অন্তর্বিবাহ স্বীকৃত, তা দেখো এই প্রথা কি হচ্ছে, এই প্রথায় মর্যাদা পরিবর্তন সম্ভব কি সম্ভব নয়। তার মানে এই প্রথা হচ্ছে 1 আর 3 হবে। দেখো অন্তর্বিবাহ গোষ্ঠী, ধর্মীয় অনুশাসন, সামাজিক বৈষম্য, এগুলো কিন্তু হয়। তার মানে 1 আর 3, এই যে পেশাগত গোষ্ঠী বলা হয়, বোঝা গেছে। এরপর বলছে দেখো নিচে উদ্দীপকটি পড়ো এবং প্রশ্ন উত্তর দাও। যে ভাইয়ের তুলনায় মেধাবী হওয়া সত্ত্বেও আর্থিক সংকটের কারণে ঋতুর বাবা ঋতুর পড়ালেখা বন্ধ করে দেন, কিন্তু তার বাইরের পড়ালেখা চালিয়ে যান। তার মানে এখানে বোঝাচ্ছে যে ছেলে আর মেয়ের কাহিনী, যে ভাই মেধাবী কম, বোন মেধাবী বেশি, তারপরে বোনকে পড়ায়নি, বিয়ে দিয়ে দিচ্ছে অল্প বয়সে, এবং ভাইকে কন্টিনিউ পড়িয়ে যাচ্ছে যদিও ভাই পড়াশোনা অতটা মেধাবী নাই। তার মানে এখানে জেন্ডার সমস্যার কথা বলা হচ্ছে, তাই না? উদ্দীপকে কোন ধরনের সামাজিক অসমতা লক্ষ্য করা যায়, এটা আমরা বলতে পারি যেটা একটা লিঙ্গ ভিত্তিক অসমতা বা জেন্ডার ভিত্তিক অসমতা, তাই না? এটা একটা লিঙ্গ ভিত্তিক অসমতা বা জেন্ডার ভিত্তিক অসমতা আমরা বলতে পারি। কিন্তু এরপর হচ্ছে নিচে উদ্দীপকটি পড়ো। আজকে স্লাইডটা খুব একটা ভালো হয়নি কারণ সময় পাইনি স্লাইড অপারেটররা। তো যাই হোক নিচে উদ্দীপকটি পড়ো এবং প্রশ্ন উত্তর দাও। বলছে আব্দুর রহিম মিয়া বাজিতপুর গ্রামের বাসিন্দা, তাদের গ্রামে বিভিন্ন পেশার মানুষ বাস করে। ঠিক আছে, কেউ চাকরিজীবী, কেউ কৃষিজীবী, কেউ আবার মৎস্যজীবী। ঠিক আছে, ভালো কথা। গ্রামের সাথে সাদৃশ্য রয়েছে কোনটি, সমাজ কাঠামোর, অর্থনৈতিক ব্যবস্থার, উৎপাদন ব্যবস্থা, না সামাজিক স্তর বিন্যাসের, বলো কোনটা হবে। তারপরে দেখো এই যে সামাজিক স্তরবিন্যাস, আমরা কিন্তু অধ্যায় নামে কি সামাজিক স্তরবিন্যাস। সামাজিক স্তরবিন্যাস মানে কি, একই জায়গায় সকল স্তর বর্ণনা করা হয়। তার মানে আব্দুর রহিম গ্রামের এই দৃশ্য সামাজিক স্তরবিন্যাসের সাথে সংশ্লিষ্ট। উক্ত বিষয়ের বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলা যায় এই মাত্রায় অভিন্ন, সর্বজনীন এবং সামাজিক। আমরা কোনটা বলতে পারি বলো তো ভাইয়া। বলো কোনটা বলতে পারি আমরা। মাত্রায়, দেখো উক্ত বিষয়ের বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলা যায় এটা হচ্ছে মাত্রায় অভিন্ন, সর্বজনীন, সামাজিক। কোনটা হবে, এই মাত্রা কি অভিন্ন থাকে সামাজিক স্তরবিন্যাসে? আমার তো মনে হয় না যে মাত্রা অভিন্ন থাকে, কিন্তু এই সামাজিক স্তরবিন্যাস সকল সমাজে বিদ্যমান, তার মানে সর্বজনীন এবং এটা সামাজিক। তার মানে আমরা বলতে পারি খ নম্বর উত্তর। ঠিক আছে, 2 আর 3, তার মানে আমরা বলতে পারি কি 2 আর 3। ও তোমাদের আরেকটা কথা বলে দিই, যে তোমাদের যাদের বেসিক টু অ্যাডভান্সে যে ক্লাসটা ছিল, হ্যাঁ সেই ক্লাসটা আজকে সপ্তম অধ্যায় ক্লাস হওয়ার কথা ছিল, আমি এটা করতে পারিনি স্লাইড। সপ্তম অধ্যায় ক্লাসটা তোমাদের বিবাহ, পরিবার এবং জ্ঞাতি সম্পর্কের, এই বিবাহ, পরিবার এবং জ্ঞাতি সম্পর্কের ক্লাসটা আমি 4 বার করাইছি তোমাদের। সো এই অধ্যায়টা তোমাদের না করালেও চলবে। সো এই অধ্যায়টা ক্লাস আজকে নেওয়ার কথা ছিল, তোমরা আগেকার ক্লাসটাও দেখতে পারো, অথবা সপ্তম অধ্যায় বা পঞ্চম অধ্যায়, প্রথম পত্রের পঞ্চম অধ্যায় যদি ক্লাস করে থাকো তাহলে সপ্তম অধ্যায় করার দরকার নাই, সেম ক্লাস। সো আমি রিপিট ক্লাস 4 বার নিয়েছি, আর নিতে চাচ্ছি না এই ক্লাসটা, আমি নিজেও বিরক্ত হয়ে গেছি, বোঝা গেছে। সো তোমরা যাদের বেসিক টু অ্যাডভান্সে ক্লাস ছিল তারা কিন্তু এটা একটু খেয়াল রাখবে। তোমরা ওই ক্লাসটা আগেকার ক্লাস থেকে করে নিতে পারবে, বা আমি অলরেডি 4 বার করাইছি। এরপর নিচে উদ্দীপকটি পড়ো এবং প্রশ্ন উত্তর দাও।
অলোক এবং রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশোনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলোক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসা করে শহরে গাড়ি বাড়ির মালিক হন। তাহলে অলোকের পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কি? বাংলা ক্লাস হবে কখন? বাংলা ক্লাস হবে বাংলা ক্লাসের টাইমে। তাহলে দেখো আমরা অলোকের পেশাটা কেন বেছে নিছি, অলোক আমরা এটা একটু অ্যানালাইসিস করি। হ্যাঁ, যে অলোক এবং রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশোনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলোক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিচ্ছে, মানে পিতার পেশাটা বেছে নিছে। অলোকের পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণটা কি? সেটা হচ্ছে জাতি বর্ণ প্রথা। মানে তুমি যা হবে, তোমার বাবা যা করে গেছে তুমিও তাই করেছ, সেটা একটা জাতি বর্ণ প্রথা, মানে একটা বৈশিষ্ট্য আর কি। ঠিক আছে, এরপর আমরা যদি দেখি রহমতের মর্যাদা এখানে কি, রহমত এই মর্যাদা কি, দেখো রহমত কিন্তু তার ব্যবসা করেছে। ঠিক আছে, ব্যবসা করে বড় হয়েছে, তার বাবা গ্রামে থাকলেও সে শহরে গিয়ে ব্যবসা করছে। তার মানে রহমত এটা আরোপিত, অর্জিত না বংশভিত্তিক নয়। কোনটা হবে? দেখো মর্যাদা পর্যন্ত দুই প্রকার আছে, একটা হচ্ছে আরোপিত, একটা হচ্ছে অর্জিত। আরোপিত মানে তুমি তোমার বাবার পেশা তুমি যদি নাও সেটা হচ্ছে আরোপিত, আর তুমি নতুন যদি কোনো কিছু করো, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাহলে এটা কিন্তু হচ্ছে অর্জিত পেশা বলা যায়। তার মানে আমরা বলতে পারি রহমত হচ্ছে অর্জিত পেশা এবং এটা হচ্ছে বংশভিত্তিক নয়। তার মানে উত্তর হচ্ছে কি ক নাম্বারটা। ঠিক আছে, 19-এর কি হবে বলো তো? গ হবে। হ্যাঁ, 19-এর গ। তার মানে দেখো এবার বলছে সুবল ও মোহিত দুই বন্ধু একদিন স্কুলে যাওয়ার পথে মোহিত সুবলের বাড়িতে ঢুকে সুবলকে খোঁজ করে। এক পর্যায়ে মোহিত দেখে যে সুবল রান্নাঘরে ভাত খাচ্ছে। মোহিত রান্নাঘরে ঢুকতে চাইলে সুবলের কাজের মহিলা রান্নাঘরে ঢুকতে নিষেধ করে। তার মানে আবার জাতিবর্ণ প্রথা। ঠিক আছে, এই যে সুবলের মহিলা মানব সামাজিক কোন ধরনের জাতিবর্ণ প্রথা, কারণ যত নিচু জাতির সাথে তুমি অবজ্ঞা অবহেলা করবে সেটা উত্তর হবে কি বলো তো ভাইয়া? জাতিবর্ণ প্রথা। হ্যাঁ, সেটা উত্তর হবে কি বলতো? জাতিবর্ণ প্রথা। হ্যাঁ, সেটার উত্তর হবে কি? জাতিবর্ণ প্রথা। এই যে উক্ত ধরনটির বৈশিষ্ট্য হলো কি, এই প্রথা ক্রমচ্ছভাবে সজ্জিত, সদস্যপদ জন্মসূত্রে প্রাপ্ত, সদস্যপদ পরিবর্তনশীল। তার মানে কি হবে? এই সদস্যপদ কখনো পরিবর্তনশীল হয় না। ঠিক আছে, তুমি নিচু জাতে, তুমি নিচু জাতে থাকবে। তার মানে এই ধরনটির বৈশিষ্ট্য হচ্ছে না, এই প্রথা সমচ্ছভাবে সজ্জিত, মানে তোমার উপর আরেকজন আছে, তার উপর আরেকজন আছে, এইভাবে এই সদস্যপদ জন্মসূত্রে পাওয়া যায়। তার মানে এটা হচ্ছে ক নাম্বার। সামাজিক স্তর বিন্যাস মূলত সামাজিক, কেননা এটা হচ্ছে সমাজেই সৃষ্টি হয়েছে, এটা সমাজের সব ক্ষেত্রে লক্ষণীয়। এখানে বলছে আধুনিক সমাজে লক্ষ্য করা যায় না, না এটা উত্তর হবে কি? এটা ক, কারণ সব সমাজে এটা লক্ষ্য করা যায়। তার বর্ণপ্রথার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? বর্ণপ্রথা হচ্ছে মর্যাদা আইন দ্বারা নির্ধারিত, এটা আবদ্ধ ব্যবস্থা, প্রভু এবং ভিত্তির সম্পর্ক বিদ্যমান, শিক্ষার সাথে সম্পর্কিত। বর্ণপ্রথা, বর্ণ মানে জাতিবর্ণ প্রথা, এটা একটা আবদ্ধ অবস্থা। ঠিক আছে, কি অবস্থা বলো তো ভাইয়া? আবদ্ধ অবস্থা, মনে থাকবে। কোন অবস্থা বলো তো? আবদ্ধ অবস্থা। এটা বর্ণপ্রথা, এটা হচ্ছে আবদ্ধ অবস্থা। তার মানে তোমাকে ওই বর্ণের সাথে তোমাকে মেলামেশা করতে হবে, তুমি অন্য কোনো বর্ণে বা অন্য কোনো ধর্মের সাথে মেলামেশা করতে পারবে না। তার মানে এটা একটা বলতে পারি আমরা আবদ্ধ অবস্থা। এরপর হচ্ছে শ্রেণী বৈষম্যের কারণ ভিত্তি কি? দেখো শ্রেণী বৈষম্যের ভিত্তি কিন্তু টাকা পয়সা। দেখো আমরা কিন্তু টাকার জন্য সবকিছু করতে পারি। সো শ্রেণী বৈষম্যের ভিত্তি কিন্তু অর্থনৈতিক কারণ, কারণ টাকা থাকলে তাদের শ্রেণী বৈষম্যটা তৈরি হয় টাকার কারণে কিন্তু আসলে এখানে কিন্তু দিয়ে দিছি। হ্যাঁ, শ্রেণী বৈষম্যের ভিত্তি। এর হচ্ছে সামাজিক স্তর বিন্যাসের ধরন কয়টি? সামাজিক স্তর বিন্যাসের ধরন কয়টি বলতো? 4টি। এই 4টি কি কি একটু খেয়াল করো। সামাজিক স্তর বিন্যাসের ধরন হচ্ছে 4টা। এই 4টা কি কি? একটা হচ্ছে দাস প্রথা। কি প্রথা? দাস প্রথা। তারপর হচ্ছে এস্টেট মানে এস্টেট প্রথা, যেটা ভূমি দাস। তারপর জাতি বর্ণ প্রথা এবং সামাজিক শ্রেণী ও পদমর্যাদা। তার মানে এই 4টা। ঠিক আছে, তাহলে জাতি বর্ণ প্রথা কয়টা? 4টা। এবার বলছে নিচে উদ্দীপকটি পড়ো এবং প্রশ্ন উত্তর দাও। রহিমা নির্মাণ শ্রমিক, সারাদিন সে পুরুষ সহকর্মীদের সাথে সড়ক নির্মাণে কাজ করে, পুরুষ কর্মীদের সমান কাজ করেও সে কম মজুরি পায়। রহিমা এর প্রতিবাদ করলেও সহকর্মী নিয়োগকারী কেউ তাকে সমর্থন করে না। মানে বোঝাচ্ছে যে ছেলে একই কাজ করলে ছেলে বেশি বেতন পায়, আর মেয়ে একই কাজ করলে কম বেতন পায়। এটা কিন্তু আসলে কি সমস্যা বলতো? জেন্ডার সমস্যা আমরা বলতে পারি, তাই না? এই যে দেখো লিঙ্গ ভিত্তিক বা জেন্ডার ভিত্তিক যে বৈষম্য আমাদের, এই যে দেখো এই যে জেন্ডার বৈষম্য কিন্তু আমরা বলতে পারি এটা। হ্যাঁ, এটা কিন্তু আসলে কি জেন্ডার বৈষম্য। তাহলে দেখো এই বৈষম্য নিরসনের প্রয়োজন কি?
সমাজের মানসিকতা পরিবর্তন করাই কিন্তু এই বৈষম্যের নিরসন করা যায়। তুমি যদি সমাজের মানসিকতা পরিবর্তন করো তাহলে কিন্তু এই বৈষম্য থাকে না। দেখো, সে তার সামর্থ্য অনুযায়ী কাজ করছে, আরেকজন তার সামর্থ্য অনুযায়ী কাজ করছে, তাহলে এখানে কিন্তু কি পেমেন্টটা কম পাওয়ার কথা না। তাহলে এই ধরনের বৈষম্য নিরসনে সামাজিক মানসিকতার পরিবর্তনটা করলেই কিন্তু আমাদের হয়ে যাবে। এরপর বলছে দেখো, বয়স্ক ব্যক্তিদের সামাজিক নিরাপত্তায় সরকার কর্তৃক একটা গৃহীত পদক্ষেপ। তাহলে বয়স্কদের কি ভাতা দেওয়া হচ্ছে? বয়স্ক ভাতা। বোঝা গেছে? বয়স্কদের কি ভাতা দেওয়া হচ্ছে? বয়স্ক ভাতা দেওয়া হয়। আর বেকারদের বেকার ভাতা দিলে সেটা আমি পাবো। তাহলে অবসর গ্রহণ তত্ত্বটি কে আবিষ্কার করেন? দেখো, আমরা দ্বন্দ্বমূলক তত্ত্ব বললাম, তাই না? তারপরে হচ্ছে ক্রিয়াবাদী তত্ত্ব বললাম। দ্বন্দ্বমূলক তত্ত্ব মূলত কার্ল মার্কসের, আর ক্রিয়াবাদী হচ্ছে ডেভিস মোরের। এবং এখানে প্রশ্ন হচ্ছে অবসর গ্রহণ। অবসর গ্রহণ কখন করে? যখন একজন ব্যক্তি অধিক বয়স্ক হয়ে যায়, তার অভিজ্ঞতা কমতে থাকে, তখন অবসর গ্রহণ করায়। এটা তথ্য দিচ্ছে কুমি এবং হেনরি, এই তথ্যটা দিছে। এরপর লাস্ট প্রশ্ন, জেলে জনগোষ্ঠী একটি সম্প্রদায়। জেলে জনগোষ্ঠী একটি সম্প্রদায় কারণ এদের একই রকম জীবন ব্যবস্থা, একই ভৌগোলিক এলাকায় বাস, পারস্পরিক সহানুভূতি সম্পর্ক বিদ্যমান। তাহলে এটা কেমন? দেখো, এটা কি হবে? তাহলে দেখো, জেলে জনগোষ্ঠী একটা সম্প্রদায় কারণ তাদের কি হয় বলতো? তাদের বৈশিষ্ট্যগুলো সেম, তাই না? তাদের বৈশিষ্ট্যগুলো সেম। বোঝা গেছে? তার মানে তাদের এই সবগুলো উত্তর হবে। তার মানে এদের একই রকম জীবন ব্যবস্থা, একই ভৌগোলিক এলাকায় বসবাস, এবং তাদের পারস্পরিক সহানুভূতি কিন্তু সেম। তার মানে এরপরে আমরা নবম অধ্যায়ে চলে যাই। এই যে মালিক শ্রমিক শ্রেণী দুটি কোন সমাজে লক্ষণীয়? এই যে মালিক আর শ্রমিক, এই যে মালিক শ্রমিক কোন সমাজে লক্ষ্য করা যায়? দেখো, এটা হচ্ছে পুঁজিবাদী সমাজে। কেন পুঁজিবাদী সমাজে? বর্তমানে একটু খেয়াল করো যে পুঁজিবাদী সমাজ কেন হবে মালিক শ্রমিক? মূলত মালিক শ্রমিক আমরা বলতে পারি দাস কেন নয় ভাইয়া? মালিক আর শ্রমিক ছিল, তো ভাই ওখানে মালিক ছিল না, ওখানে মালিক ছিল আর কৃতদাস ছিল। তো পুঁজিবাদী সমাজ কি? যে সমাজে অর্থনৈতিক ব্যবস্থা ডিপেন্ড করে অর্থনীতির উপর, মানে অর্থনীতি নিজের ভোগ করার চিন্তা ভাবনা থাকে, সেখানে মালিক শ্রমিক গঠিত হয়। এটা হচ্ছে পুঁজিবাদী সমাজে। এরপর বলছে রতন দীর্ঘদিন পর গ্রামে গিয়ে দেখে কৃষক অতিরিক্ত লাভ হওয়ায় ধান চাষের জমিতে ফুল চাষ করছে। অনেক কৃষক জমিতে প্রচুর বিনিয়োগ করে বিদেশি ফল চাষ করছে। মানুষ ব্যক্তিগত শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভেচ্ছা জানাতে ফুলের ব্যবহার করে আসছে অনেক দিন থেকে। এখন বিষয় হচ্ছে উদ্দীপকে কোন ধরনের সমাজকে নির্দেশ করছে? এটা হচ্ছে পুঁজিবাদী সমাজকে নির্দেশ করছে। কোন সমাজকে বলতো ভাই? পুঁজিবাদী সমাজকে। কেন পুঁজিবাদী সমাজকে? মানে তুমি অর্থ লাভের উদ্দেশ্যে যা করবে সেটা হচ্ছে পুঁজিবাদী সমাজ। মানে বর্তমান বিশ্ব হচ্ছে পুঁজিবাদী সমাজ, ঠিক আছে? বর্তমান বিশ্বটা কি সমাজ? পুঁজিবাদী সমাজ, মনে থাকবে। বর্তমান বিশ্বটা হচ্ছে কি? পুঁজিবাদী সমাজ। বোঝা গেছে? এরপর উদ্দীপকের, এটা কিন্তু আমরা পড়ে ফেললাম। এরপর আমরা দেখি উদ্দীপকে ফুলের চাষাবাদের কারণ কি? বাজার চাহিদা আছে, নগদ অর্থ পাওয়ার সুযোগ আছে, মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে না। মানুষের আচরণ কি নিয়ন্ত্রণ করে ফুল? কখনোই না। মানুষের আচরণ নিয়ন্ত্রণ করার ক্ষমতা ফুলের নাই। তার মানে এর উত্তর আমরা কি হবে বলতো? এর উত্তর কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি যে বাজারের চাহিদা আছে ফুল চাষাবাদের কারণে, এবং নগদ অর্থ পাওয়ার সুযোগ আছে। তার মানে ক নাম্বার উত্তর। এরপর কৃষিযুগের প্রধান সম্পত্তি কি? দেখো, কৃষিযুগের প্রধান সম্পত্তি কি বলতো? কৃষি সমাজের প্রধান সম্পত্তি হচ্ছে ভূমি। দেখো, কৃষিযুগ যখন ছিল, তুমি কি ভূমি ছাড়া কৃষি কাজ করতে পারবে বা কৃষি আবাদ তৈরি করতে পারবে? পারবে না। তাই আমরা বলছি যে কৃষিযুগের প্রধান সম্পত্তি হচ্ছে কি বলতো ভাই? ভূমি। এরপর কৃষি সমাজ, এটা আমরা অলরেডি পড়ে ফেললাম। ঢাকা শহরে যানজট দূর করার জন্য অনেকগুলো ফ্লাইওভার নির্মিত হয়েছে। ফ্লাইওভার কোন ধরনের সম্পত্তির আওতাভুক্ত? ও শেয়ার ভিত্তিক মালিকানাধীন, যৌথ পারিবারিক, সরকারি সম্পত্তি, না সমষ্টিগত মালিকানাধীন? কোনটা হবে বলো? দেখো, সম্পত্তির প্রকৃতি অনুযায়ী সম্পত্তিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ব্যক্তিগত সম্পত্তি আর একটা হচ্ছে সরকারি সম্পত্তি। তাহলে সরকারি সম্পত্তি কোনগুলো? দেখো, এই যে
রাস্তা, রেলপথ, সরকারি হাসপাতাল, সরকারি বিদ্যালয়, এগুলো হচ্ছে সরকারি সম্পত্তি। আর ব্যক্তিগত সম্পত্তি কোনগুলো? তোমার নিজের ঘর বাড়ি, এগুলো ব্যক্তিগত সম্পত্তি। এরপর সমষ্টিগত মালিকানা অনুযায়ী ভাগ করা হয়েছে। যে মালিকানা সম্পত্তি সমাজ বা গোষ্ঠী থাকে, যেমন সমবায় খামার, রাষ্ট্র শিল্প কারখানা, গ্রামের খাস জমি, এগুলো সমষ্টিগত মালিকানা। আর যৌথ মালিকানা কি হবে? যে মালিকানা 2 বা ততোধিক ব্যক্তি বা পরিবার যৌথভাবে সম্পত্তি মালিক হবে। যেমন বলছে পৈতৃক বাড়ি বা জমি বা অংশীদারিত্বের মালিকানা বলতে পারি আমরা, অংশীদারদের যৌথ ব্যবসা। এরপর বলতে পারি যে সেবা ও রক্ষা নামক সামাজিক চুক্তি ছিল কোন যুগে? সেবা এবং রক্ষা নামে, দেখো এটা কোন যুগে ছিল? সমাজতান্ত্রিক সমাজে সম্পত্তি, এই জিনিসটা আমরা একটু বুঝি। দেখো সমাজতান্ত্রিক সমাজে উৎপাদনের উপায় ব্যক্তিগত নয়, বরং যৌথ বা সামাজিক মালিকানাধীন থাকে। এখানে সবাই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী কাজ করে এবং কাজের ভিত্তিতে পারিশ্রমিক পায়। এই ব্যবস্থার উদ্দেশ্য হচ্ছে শোষণীয় এবং সমতা ভিত্তিক শ্রেণী গঠন করা। তার মানে আমরা কিন্তু এটা হচ্ছে কোন যুগে পাই? সামন্ত যুগে এসে পাই। কিন্তু এটা কোন যুগে পাই বলতো? সেবা এবং রক্ষা, এটা কিন্তু সামন্ত যুগে এসে পাই। হ্যাঁ, আচ্ছা। এরপর রাষ্ট্রের উপাদান কয়টি? দেখো রাষ্ট্রের উপাদান কয়টা? রাষ্ট্রের উপাদান কিন্তু 4টা। আমি বলি কি, দেখো রাষ্ট্রের উপাদান কয়টা বলো তো? 4টা। তো দেখো রাষ্ট্রের সংখ্যা, জনসংখ্যা থাকতে হবে একটা রাষ্ট্রের মধ্যে, একটা নির্দিষ্ট এরিয়া মানে ভূখণ্ড থাকতে হবে, একটা সরকার থাকতে হবে এবং একটা সার্বভৌমত্ব থাকা লাগবে। বোঝা গেছে? এই 4টি উপাদান একত্র থাকলে সেই সংগঠনকে আমরা কি বলবো? রাষ্ট্র বলবো। তবে রাষ্ট্রের সর্বোচ্চ এবং চূড়ান্ত ক্ষমতা হচ্ছে সার্বভৌমত্ব। এই জিনিসটা মাথায় রাখবে, এখান থেকে প্রশ্ন হতে পারে যে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা বা চূড়ান্ত ক্ষমতা কার উপর নির্ভর করে? সার্বভৌমত্বের উপর নির্ভর করে। তো এখানে আমি কিন্তু 4টাই দিয়ে দিছি, এখান থেকে তোমরা এটা পড়ে নেবে। রাষ্ট্রের উৎপত্তিগত মতবাদ আমরা একটু খেয়াল করি। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সবচেয়ে প্রাচীন মতবাদ কোনটা? সবচেয়ে প্রাচীন মতবাদ হচ্ছে ঐশ্বরিক মতবাদ। ঐশ্বরিক মতবাদ মানে কি? ঐশ্বরিক মতবাদ মানে হচ্ছে ধরো কোনো একটা ভূত পেতনি এরকম কিছু, ঠিক আছে, যে পৃথিবীটা সৃষ্টি করেছে কোনো একটা ভূত বা জিন বা পেতনি সৃষ্টি করেছে, তাকে বলা হচ্ছে ঐশ্বরিক মতবাদ। রাষ্ট্রের উৎপত্তির ক্ষেত্রে সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তাকে, দেখো বিভিন্ন মতবাদ আছে এই অধ্যায়ে। তো এই অধ্যায়ের মতবাদ কোনটা আমরা একটু দেখে নিই এক নজরে। ঐশ্বরিক মতবাদের জনক স্রষ্টা হচ্ছে সেন্ট অগাস্টিন। সেন্ট অগাস্টিন যিনি হচ্ছে সেন্ট অগাস্টিন এবং সেন্ট সাইমন, যিনি একে নাজমুল করিমের কি ছিলেন? গুরু ছিলেন। বল প্রয়োগ মতবাদ লুইড গুম্পোলিজলোভিচ। তারপর পিতৃতান্ত্রিক মতবাদ বলছে স্যার হেনরি মেইন। তারপরে বলছে মাতৃতান্ত্রিক মতবাদ, এই জনক হচ্ছে যে বাখোফেন। সামাজিক চুক্তি মতবাদ, এটা তোমরা একটু ভালো করে মনে রাখবে, 5 আর 6 নাম্বারটা। সামাজিক চুক্তি মতবাদ থমাস হবস, জন লোক এবং জ্যাক রুশো। জ্যাক রুশো, 5 এবং 6 নাম্বারটা তোমরা ভালোভাবে মনে রাখবে। আর বিবর্তনমূলক মতবাদ হচ্ছে হারবার্ট স্পেন্সরের, ঠিক আছে? বিবর্তনমূলক মতবাদ হারবার্ট স্পেন্সরের, ঠিক আছে? এই মতবাদ চার্লস ডারউইনেরও আছে, বিবর্তন মতবাদের জনক বা প্রবক্তা বলা হয়। এর বলছে ওয়েবারের মতে কোনটি ঐতিহ্যবাহী কর্তৃত্ব? দেখো ওয়েবারের মতে কর্তৃত্ব হচ্ছে কোনটি ঐতিহ্যবাহী কর্তৃত্ব, আমরা একটু খেয়াল করি। ওয়েবারের মতে ঐতিহ্যবাহী কর্তৃত্ব হচ্ছে মূলত কর্তৃত্ব 3 প্রকার। একটা হচ্ছে যৌক্তিক কর্তৃত্ব। যৌক্তিক কর্তৃত্ব কোনগুলো? যেগুলো তোমার প্রতি আইন অনুযায়ী প্রয়োগ করা হবে। যেমন তুমি গাড়ি চালাচ্ছ, তোমাকে ট্রাফিক অনুযায়ী ধরা হলো, এটা হচ্ছে যৌক্তিক মানে যৌক্তিক কর্তৃত্ব। যেখানে বলা হয়েছে দেখো সরকারি কর্মকর্তা, প্রশাসনিক পদ, যেমন একজন পুলিশ কর্মকর্তা তোমার ইয়ে করতে পারে। অন্ডজালিক কর্তৃত্ব, অন্ডজালিক কর্তৃত্ব কোনগুলো? অন্ডজালিক কর্তৃত্ব হচ্ছে যেমন তোমার কথা বলার ধরন, তোমার পড়ানোর টেকনিক, তোমার বোঝার ক্ষমতা, তোমার ব্যক্তিগত যে অনুভূতিগুলো, এটা তোমাকে আলাদা করবে। সেটা হচ্ছে কোন কর্তৃত্ব? অন্ডজালিক কর্তৃত্ব, ঠিক আছে? এটা আমরা বলতে পারি যেমন মহাত্মা গান্ধী, আব্রাহাম লিঙ্কনের কর্তৃত্ব। এরপর ঐতিহ্যবাহী, ঐতিহ্যবাহী কর্তৃত্ব মানে কি? দীর্ঘদিনের রীতি এবং বিশ্বাস। যেমন তোমার বাবার সংসারের পর তুমি হাল ধরবে। আবার জাপানের সম্রাট, জাপানের রাজ্যের সম্রাট হবে কে? তার ছেলে। যেমন ওই যে মুঘল সম্রাট আমরা পড়ছি, তার ছেলে হয়, তার ছেলে হয়, তার ছেলে হয়, এইভাবে। এটা হচ্ছে ঐতিহ্যবাহী কর্তৃত্ব। মানে তোমার দাদা ছিল, তোমার বাবা হয়েছে, এরপর তুমি হবে, এটা হচ্ছে ঐতিহ্যবাহী কর্তৃত্ব। রিলিজিয়ন ইজ দ্য ওপিয়াম অফ দ্য পিপল, এই কথাটি কে বলেছেন? রিলিজিয়ন ইজ দ্য ওপিয়াম অফ দ্য পিপল, এটা কোনো কথা ছাড়াই কি বলছে? রিলিজন ইজ দ্য ওপিয়াম অফ দ্য পিপল, কথাটি কে বলছেন? এগুলো টানা মুখস্থ করতে হবে, এগুলো কোনো বিকল্প নাই, ঠিক আছে?
এইগুলোর কোনো বিকল্প নাই। তাহলে দেখো, ইজ এ রিলিজন ইজ দ্য ওপিয়াম অফ দ্য পিপল, কথাটি বলছে হচ্ছে কে বলতো, ম্যাকাইভার, ডুরখেইম, ইবি টেইলর না কার্ল মার্কস? উত্তর হবে কি বলতো, কার্ল মার্কস। ঠিক আছে, এই কথাটি তিনি বলছেন যে রিলিজন ইজ দ্য ওপিয়াম অফ দ্য পিপল। এরপরে কি প্রশ্ন বলছে দেখো, সম্পত্তির বৈশিষ্ট্য কি? 9 নম্বর প্রশ্ন একটু খেয়াল করো, সম্পত্তির বৈশিষ্ট্য কি? একটা সম্পত্তি কি করা যায়, হস্তান্তরযোগ্য হওয়া যায়, এর উপযোগিতা থাকে, বিনিময় মূল্য থাকা। তার মানে দেখো, ধরো এই কলম একটা সম্পত্তি, এই সম্পত্তি আমি কি করতে পারবো, হস্তান্তর করতে পারবো, পারবো। উপযোগিতা থাকা, অবশ্যই উপযোগিতা আছে, এবং এটা একটা বিনিময় মূল্য, মানে এটা তুমি যে 20 টাকাতে কিনবে, একটা বিনিময় মূল্য আছে, তার মানে এটা কি তিনটাই হবে, তাই না? আচ্ছা, এবার বলছে শিল্প সমাজের ক্ষেত্রে উল্লেখযোগ্য তত্ত্ব হলো উৎপাদন যন্ত্রের মালিক, বুর্জোয়া বা পুঁজিগত শ্রেণী, শিল্প সমাজে অবাধ বাণিজ্য প্রচলিত, ব্যক্তির স্বাধীনতা অনুপস্থিত। শিল্প সমাজে কি হয় বলতো, ব্যক্তির স্বাধীনতা কি অনুপস্থিত থাকে তোমার মনে হয় শিল্প সমাজে? তার মানে শিল্প সমাজে ব্যক্তির স্বাধীনতা অনুপস্থিত থাকে না, শিল্পপতিদের নিজেদের ইচ্ছা মতো তারা কাজ করে। তার মানে এর উত্তর হবে কি ক। ঠিক আছে, মানব কল্যাণ, সমাজের কল্যাণে ধর্মের ভূমিকা অপরিসীম, কারণ ধর্ম মানুষকে অন্যায় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে, পরামর্শ সহিষ্ণুতার উপর গুরুত্ব আরোপ করে, সামাজিক সংহতি থেকে দূরে রাখে। তার মানে অপশন এটা কিন্তু তিনটাই হবে, আমরা কিন্তু বুঝতে পারছি যে এটা কিন্তু তিনটাই হবে। হ্যাঁ, ও আচ্ছা, কি বলছে, সমাজের কল্যাণে ধর্মের ভূমিকা, সামাজিক সংহতি থেকে, তাহলে অন্যায় এবং অসৎ কাজ থেকে দূরে রাখবে এবং পরামর্শ সহিষ্ণুতার উপর গুরুত্ব আরোপ করবে। এরপর উদ্দীপকটি পড়ে প্রশ্ন উত্তর দাও। তারপর হচ্ছে, বাংলাদেশের বর্তমান সরকার নিজস্ব অর্থে পদ্মা সেতু নির্মাণ করেছেন, যা দেশের জন্য একটি যুগান্তকারী ঘটনা। ভালো কথা। তাহলে উদ্দীপকের নির্মাণাধীন অবকাঠামোটি কোন ধরনের সম্পত্তি? তাহলে এইটা কোন ধরনের সম্পত্তির মধ্যে পড়ে? দেখো, এই যে পদ্মা সেতু কোন ধরনের সম্পত্তি, সমষ্টিগত মালিকানা, শেয়ার ভিত্তিক মালিকানা, যৌথ পারিবারিক, সামাজিক বা সরকারি, কোনটা বলো তো? 12 নম্বর কি হবে বলো? আমরা কিন্তু অলরেডি বলে ফেলছি, তাই না? সামাজিক বা সরকারি সম্পত্তি পদ্মা সেতু। এরপর বলছে, উক্ত বিষয়টি দেশের জন্য, দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে, সম্পত্তির সুষম বন্টনের ভূমিকা রাখবে, দেশের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগ সহজ করবে। তার মানে এটা কি হতে পারে বলো? সম্পত্তির সুষম বন্টনের ভূমিকা রাখবে, কখনোই কখনো এটা রাখবে না। তার মানে 1 আর 3 দক্ষিণবঙ্গের সাথে একটা যোগাযোগ সৃষ্টি করে দিয়েছে উত্তরবঙ্গের পদ্মা সেতু দ্বারা। বোঝা গেছে? তার মানে 1 আর 3। এরপর বলছে, ল্যাটিন শব্দ এডুকেয়ার থেকে শিক্ষা শব্দের অর্থ হলো টেনে বের করা, লালন করা, প্রতিপালন করা, শাসন করা, জীবন উপযোগী। তাহলে আমরা এখানে একটু আসি, এডুকেয়ার শব্দটা আসলে কি। তা দেখো, এখানে একটা প্রশ্ন, শিক্ষা শব্দটি এসেছে মূলত সংস্কৃত শ্বাস ধাতু থেকে। কোন ধাতু থেকে? শ্বাস ধাতু থেকে। একটু খেয়াল করো, শিক্ষা এসেছে সংস্কৃত শ্বাস ধাতু থেকে। শ্বাস, এর অর্থ হচ্ছে শাসন করা। শিক্ষা শব্দটা কি? শাসন করা, শৃঙ্খলিত করা, নিয়ন্ত্রণ করা, নির্দেশনা দেওয়া। অন্য একটা মতবাদ অনুযায়ী শব্দ এসেছে ল্যাটিন শব্দ ইডুকেয়ার থেকে। ল্যাটিন শব্দ কোন থেকে? ইডুকেয়ার শব্দ থেকে, ল্যাটিন শব্দ থেকে। ইডুকেয়ার অর্থ হচ্ছে টু ব্রিং আপ বা লালন করা। তার মানে আমরা বলতে পারি এটা খ নাম্বার, বা প্রতিপালন করা বা পরিচর্যা করা। অর্থাৎ শিক্ষা হচ্ছে পরিচর্যার বিষয়, প্রতিপালনের বিষয়। তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত শিখতে পারবে। অর্থাৎ বিচার করলে শিক্ষা হলো শিশু বা অপরিণত ব্যক্তিকে যথাযোগ্য যত্নের মাধ্যমে জীবন পথে এগিয়ে নিয়ে যায়। তার মানে এই জিনিসটা বোঝা গেছে। এডুকেশন কথাটা আসছে ল্যাটিন শব্দ ইডিকিয়ার থেকে, যার অর্থ হচ্ছে ব্রিং ফোর্থ, টেনে বের করা বা নির্দেশনা দেয়া। এরপর ধর্মের ইংরেজি প্রতিশব্দ রিলিজিয়ন। রিলিজিয়ন কোন শব্দ থেকে আসছে? দেখো, রিলিজিয়ন রিলিজিয়ন কোন শব্দ থেকে এসেছে একটু খেয়াল করো। রিলিজিয়ন কোন শব্দ থেকে আসছে তার আমরা একটু ব্যাখ্যাতে যাই। তো ধর্ম হচ্ছে অতি প্রাচীন প্রতিষ্ঠান, সবচেয়ে প্রাচীন প্রতিষ্ঠান। এই আগেকার মানুষের কিন্তু ধর্ম ছিল, এখনকার বর্তমানে মানুষের কিন্তু ধর্ম আছে। এই রিলিজিয়ন ধর্মটা, রিলিজিয়ন মানে হচ্ছে কি? ধর্মের ইংরেজি প্রতিশব্দ। এই রিলিজিয়ন শব্দটা আসছে রিলিজিয়ার থেকে, যার অর্থ হচ্ছে বন্ধন বা সংহতি। বোঝা গেছে? যার অর্থ হচ্ছে কি বলতো? বন্ধন বা সংহতি। ধর্ম মূলত সমাজের বন্ধনই একটা, তোমার সাথে আরেকজনের সম্পর্ক। কোন যুগে উৎপাদনে
মানে বৈপ্লবিক পরিবর্তন আসে। তাহলে বিপ্লবিক পরিবর্তন বা বৈপ্লবিক মানে তুমি কোন যুগে বিপ্লবিক পরিবর্তন হয়, সেটা হচ্ছে শিল্প যুগে আসা। বর্তমানে কিন্তু বিপ্লবিক পরিবর্তন চলে আসছে। ক্রেতা এবং ভোক্তার পূর্ণ স্বাধীনতা থাকে পুঁজিবাদী অর্থব্যবস্থায়। পুঁজিবাদী অর্থব্যবস্থা মানে কি বললাম না, ওই যে ব্যক্তি মালিক ব্যক্তির স্বাধীনতা। পুঁজিবাদী হচ্ছে এরকম, বোঝা গেছে? এরপর মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য কোনটি? মিশ্র মানে কি, ব্যক্তিগত এবং সরকারি উদ্যোগ হতে পারে, ঠিক আছে? ব্যক্তিগত এবং সরকারি উদ্যোগ মানে হচ্ছে মিশ্র। মিশ্র মানে কারো না কারো যৌথ। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত মতবাদটি গণতান্ত্রিক নিয়ম নীতির পরিপন্থী। ঈশ্বরের সৃষ্টি মতবাদ হচ্ছে গণতান্ত্রিক নিয়ম নীতির পরিপন্থী মানে বিরোধী ঈশ্বরের সৃষ্টি মতবাদ। লক কয় ধরনের সামাজিক চুক্তির কথা বলেছেন? 2 ধরনের। অর্থাৎ জন লক সামাজিক চুক্তি মতবাদের জনক বলা হয়, তিনি হচ্ছে 2 ধরনের চুক্তির কথা বলেছেন। প্রকৃতির রাজ্যের সাধারণ ইচ্ছা বলতে কোনটিকে বোঝায়? মানব কল্যাণে কার্যকর যে কোনো ইচ্ছাকেই প্রকৃতির রাজ্যের সাধারণ ইচ্ছাকে বোঝায়। এরপর হচ্ছে হবস লক কিভাবে আদিম সমাজে রাষ্ট্র উদ্ভব ঘটেছে? লিখিত চুক্তির মাধ্যমে। এগুলো কিন্তু এক্সট্রা প্রশ্ন, এগুলো পড়ার দরকার নাই তোমাদের। তোমরা হচ্ছে বোর্ড কোশ্চিন এগুলো একটু ভালোভাবে পড়ে যাবে, এগুলো আমি এক্সট্রা কোশ্চিন দিয়ে দিছি, ঠিক আছে? ল্যাটিন শব্দ মরালিটিস এর অর্থ কি? তাহলে আমরা এখানে মরালিটি শব্দটা ব্যাখ্যা করেছি যে মরালিটি আসলে কি। মরালিটি একটা ল্যাটিন শব্দ যেটা আসছে হচ্ছে মরালিটিস থেকে, যার অর্থ হচ্ছে নিয়ম চরিত্র বা সঠিক আচরণ করা। নৈতিকতা বলতে মূলত ভালো মন্দের পার্থক্য হচ্ছে নৈতিকতা, মানে কোনটা সঠিক কোনটা রং বা কোনটা ভুল সেটা হচ্ছে নৈতিকতা, বুঝা গেছে? মরালিটি, দিস ইজ কল্ড মরালিটি, তোমার আদর্শ হচ্ছে মরালিটি। এরপর 10ম অধ্যায়। আচ্ছা, এই অধ্যায়ে 2টা জিনিস মাথায় রাখবে, সামাজিক বিচ্যুতি আর এটা 2টা জিনিস মাথায় রাখলে এখানে হবে। আমি বলি তোমাদের শর্টকাটে, এই অধ্যায়ের শর্টকাটের সব তোমাদের একটা ধারণা দিই। সামাজিক বিচ্যুতি কি? ধরো আমাদের অপরাধ 2 ধরনের আছে মেনলি, যদি আমরা জেনারেল হিসাব করি। ধরো তুমি সালাম দাওনি, এটা একটা অপরাধ। আবার তুমি একজনকে মার্ডার করছো, এটা একটা অপরাধ। কিন্তু কোন অপরাধের শাস্তি আছে, তুমি সালাম না দিলে সেই অপরাধে কিন্তু শাস্তি নাই, এটা হচ্ছে একটা বিচ্যুতি হয়ে যাবে। তার মানে এটা অপরাধ না, ঠিক আছে? এটা একটা বিচ্যুতি। আর তুমি ধরো মার্ডার করছো, যেটা তোমাকে শাস্তি পেতে হবে, এটা হচ্ছে অপরাধ মানে ক্রাইম। তার মানে আমরা বলতে পারি যে সকল বিচ্যুতি কিন্তু কি অপরাধ, বা সকল অপরাধে কিন্তু বিচ্যুতি নয়। তাহলে বিচ্যুতি আর অপরাধের একটু জানতে হবে। তো বিচ্যুতিটা কি? বিচ্যুতি মানে তুমি যেটা করবে সেটা একটা আইনগত মানে তোমার প্রয়োগ নাই, আর অপরাধে কিন্তু আইনগত একটা প্রয়োগ আছে, ঠিক আছে? এই যে বড়দের অসম্মান করা, এটা কি বলতো? বড়দের অসম্মান করা, এটা কি আইনগত কোনো প্রয়োগ আছে? নাই। অপরাধ, বিশৃঙ্খলা, বিচ্যুতি না নৈরাজ্য, তার মানে এটা অবশ্যই কি হবে বলতো? বিচ্যুতি হবে। তাহলে অবশ্যই কি হবে বলতো? বিচ্যুতি হবে। অবশ্যই কি হবে বলতো? বিচ্যুতি হবে, ঠিক আছে? এই জিনিস, এই অধ্যায়ে 2টা জিনিস মাথায় রাখলেই হবে, হ্যাঁ? যে কোনটা অপরাধ আর কোনটা বিচ্যুতি, এটা একটু মাথায় রাখবে, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। তার মানে কিন্তু আমি এখানে খুব ভালোভাবে দিয়ে দিছি এটা, যে বিচ্যুতি আসলে কোন ধরনের আচরণ। এরপর বলছে বিচ্যুতি হলো ঐতিহ্য পরিপন্থী আচরণ, আইন বিরোধী আচরণ, মূল্যবোধ পরিপন্থী আচরণ। তার মানে এটা হচ্ছে আইনের বিরোধী না, তাই না? এটা হচ্ছে আইন বিরোধী না, কিন্তু ঐতিহ্যের পরিপন্থী এবং মূল্যবোধের পরিপন্থী বিচ্যুতি আচরণ। তার মানে বিচ্যুতি মানে তোমাকে বুঝতে হবে, বিচ্যুতি মানে একটা অপরাধ, কিন্তু এটা শাস্তি মানে কোনো আইন নাই, বৈধ আইন নাই। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে 1 আর 3। এরকম হচ্ছে কোনটি সমাজের প্রত্যাশিত বা স্বাভাবিক আচরণ নয়? এখানে বলছে ধর্মীয় রীতিনীতি মেনে চলা, ছোটদের স্নেহ করা, বড়দের সম্মান করা। বিচ্যুতিমূলক আচরণ করা সমাজের প্রত্যাশিত বা স্বাভাবিক আচরণ নয়। সমাজ তোমার থেকে বিচ্যুত আচরণ প্রত্যাশা করে না। এবার হচ্ছে বিচ্যুতি হলো অন্যের অধিকার হরণ করা, প্রতিষ্ঠানের কর্তৃত্ব খর্ব করা, অন্যের সমালোচনা করা, সমাজ স্বীকৃত নিয়মকানুন অমান্য করা। ধরো সমাজে কিছু নিয়ম শৃঙ্খলা আছে, সেটা তুমি অমান্য করছো, ঠিক আছে? যেমন ধরো তুমি কি করছো, ধরো তুমি সালাম দাওনি, বা তুমি আজকে নামাজটা পড়তে পারোনি, এটা কিন্তু তোমার অপরাধ। কিন্তু কোন অপরাধ? বিচ্যুতিমূলক অপরাধ, এটা কিন্তু ক্রাইম না। বোঝা গেছে আমার কথা? সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেম সামাজিক বিচ্যুতিমূলক আচরণে যে তত্ত্ব দেন সেটি কি নামে পরিচিত? তাহলে এমিল ডুর্খেমের এই তত্ত্বটা হচ্ছে, দেখো, সামাজিক বিশৃঙ্খলা নৈরাজ্যমূলক তত্ত্ব। কোন তত্ত্ব? সামাজিক বিচ্যুতিমূলক আচরণ বা নৈরাজ্যমূলক তত্ত্ব, বুঝে গেছে? নৈরাজ্যমূলক, এমিল ডুর্খেমের যে তত্ত্ব।
এরপর আইন বিরোধী কাজ কি? আইন বিরোধী কাজ হলো অপরাধ, ঠিক আছে? আইন বিরোধী কাজই হলো কি বলতো? অপরাধ। মনে থাকবে, আইন বিরোধী কাজ হচ্ছে কি বলতো? অপরাধ। হ্যাঁ, আইন বিরোধী কাজ সকল আইনের বিধিবিধানের পরিপন্থী কাজই হচ্ছে অপরাধ। শাস্তির কত শতাংশ ভোগ করার পর অপরাধীকে প্যারোলে আনা হয়? দেখো, প্যারোলে আনা মানে কি? প্যারোলে মানে তুমি অপরাধ করছো, অপরাধ করার পর কোনো একটা সময় তোমার অনুশোচনা হয়েছে যে না, এটা আমি ভুল করছি, আমি এখন শুদ্ধে যাব। তার মানে এটা কখন হয়? 1/3 হলে তোমাকে প্যারোলে, অর্থাৎ 3/1 এক ভাগ শাস্তি তোমাকে দেওয়ার পর সেটা কি করবে? প্যারোলে আনবে। হ্যাঁ, আচ্ছা, এবার আসি 8 নম্বর প্রশ্ন আসি এবার। হ্যাঁ, ব্যাখ্যা কিন্তু দিয়ে আছে এখানে খুব ভালোভাবে। এবার হচ্ছে, চুরি করা অপরাধের শামীম ও শাহিনকে আদালত যথাক্রমে 3 বছর এবং 6 বছরের সাজা দেয়। কারা কর্তৃপক্ষ শামীমকে 1 বছর পরে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। কাকে দিছে? শামীমকে। আচ্ছা, উদ্দীপকের শামীমের ক্ষেত্রে কারা কর্তৃপক্ষের গৃহীত পদক্ষেপকে অপরাধ দূরীকরণে কোন ব্যবস্থার মধ্যে পড়ে? ওই যে 1/3, এটা আমরা বলতে পারি যে প্যারোল, ঠিক আছে? এটা কি বলতে পারি? প্যারোল বলতে পারি এটা। শাহিনকে শামীমের মতো সুযোগ পেতে হলে আরো 1 বছর অপেক্ষা করতে হবে, আরো 2 বছর অপেক্ষা করতে হবে, তার আসনে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। তাহলে আসনে অবশ্যই ইতিবাচক পরিবর্তন আনতে হবে, এটা মাস্ট। মানে এটা মাস্ট। এখন বিষয় হচ্ছে কয় বছর সাজাচ্ছে? 6 বছর। তার মানে সে কত বছর কাটাইছে দেখো, 6 বছর সাজাচ্ছে। তার মানে আরো কয় বছর? আরো 1 বছর অপেক্ষা করতে হবে তাকে, তাহলে 2 বছর। তাহলে 3/1 তাহলে 3 ভাগ মানে কি? তাহলে দেখো, আরো 1 বছর অপেক্ষা করতে হবে, আর হচ্ছে তাকে এই আসন ইতিবাচক পরিবর্তন আনতে হবে। এরপর বলছি, মাদকাসক্তি, পতিতাবৃত্তি, জুয়া খেলা এই জাতীয় অপরাধের ভিত্তির সাথে অন্যরা কোনো অভিযোগ কেন আনেন না? ধরো কেউ মদ খাচ্ছে, তার বিরুদ্ধে কেউ অভিযোগ দিচ্ছে না। আবার কেউ পতিতাবৃত্তি বা জুয়া জুয়া খেলতেছে, কেউ অভিযোগ দিচ্ছে না। কেন অভিযোগ দিচ্ছে না? কারণ এখানে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয় না। কারণ তুমি জুয়া খেলতেছো, আমি কিন্তু প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি না, তার জন্য এখানে কিন্তু অভিযোগটা দেয় না। তার মানে এটা হচ্ছে গ। ভদ্রবেশী অপরাধ, অপরাধের উদাহরণ ক্ষেত্রে বলা যায় কি? দেখো একটু খেয়াল করো, ভদ্রবেশী অপরাধ কি বলছে বলতো ভাইয়া? ভদ্রবেশী অপরাধ, হ্যাঁ, ভদ্রবেশী অপরাধ মানে লুকিয়ে যেটা করা যায়, সে অপরাধের উদাহরণ ক্ষেত্রে বলা যায় এই তহবিল তছরূপ না করা, ট্রেডমার্ক নকল করা, আয়কর না দেওয়া। তার মানে আমরা এটা ভদ্রবেশী অপরাধ কি বলতে পারি? দেখো, এই যে অপরাধ মেনলি ক্রাইমকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি বলছে? পেশাগত অপরাধ। পেশাগত অপরাধ মানে তুমি যে পেশায় আসো, সেই যেমন ডাকাতি করা, চুরি করা, এটা একটা পেশাগত অপরাধ। আর হচ্ছে সংগঠিত অপরাধ। সংগঠিত অপরাধ মানে একসাথে মিলে, একটা গ্রুপ মিলে যেটা কাজ করবে। হ্যাঁ, কয়েকজন মিলে যে অপরাধ করবে, যেমন মাদক পাচার, সন্ত্রাসী হামলা, পাচার চক্র আমরা বলতে পারি। এরপর বলছে ছদ্মবেশী অপরাধ বা ভদ্র অপরাধ, ঠিক আছে? তাহলে কোনটা হবে একটু দেখো, সমাজে উচ্চপদস্থ ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে ধন সম্পদ অর্জনের উদ্দেশ্যে অপরাধ, যা সাধারণত লুকানো বা আইনগতভাবে আড়াল থাকে। যেমন কর ফাঁকি দেওয়া, ব্যাংক জালায়াতি করা, কর্পোরেট দুর্নীতি বা ঘুষ নেওয়া, এগুলো কিন্তু ভদ্রবেশী বা ছদ্মবেশী অপরাধ। মানে তুমি বুঝতে পারবে না আসলে, কিন্তু বাংলাদেশের প্রতিটা সেক্টর কিন্তু এটা হয়, ঠিক আছে? বাংলাদেশের প্রতিটা সেক্টর কিন্তু এটা হয়। তার মানে ভদ্রবেশী অপরাধ কোনগুলো তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এরপর বলছে নিচে উদ্দীপকটি পড়ো এবং প্রশ্ন উত্তর দাও। রাসেলের বয়স 10 বছর, বাবা মার সাথে আগার আগা অবস্থিতে বাস করে। অভাবের তাড়নায় সে পকেট মার সহ বিভিন্ন অপকর্ম কাজ করে। তাহলে রাসেলের এরূপ অপকাণ্ড কারণে অপরাধ কোন কি ধরনের অপরাধ? এটা আমরা কি বলতে পারি? আহ আগার আগা অবস্থা, অভাবের তাড়নায় সে পকেট মার সহ বিভিন্ন অপকর্মে বেড়ায়। তাহলে দেখো, তো বাবা মার সাথে আগার আগা অবস্থা বাস করে অভাবের তাড়নায়, তাহলে দেখো এটা কিন্তু একটা কিসের অপরাধ? ঠিক আছে, সে একটা 10 বছর বয়সে কিসের অপরাধ? নিচে উদ্দীপকটি পড়ো এবং প্রশ্ন উত্তর দাও। লালন 10ম শ্রেণীতে পড়ে, অসৎ বন্ধুদের পরিচালনায় সে মাদকাসক্ত এবং 100 ছোটখাটো চুরি কর্মকাণ্ড হয়। এই লালনের কর্মকাণ্ড কোন ধরনের অপরাধ? এটা কিন্তু আমরা বলতে পারি যে সংগঠিত অপরাধ। লেবেলিং তত্ত্বের আলোকে বিচ্যুতিকে কয় ভাগে ভাগ করা যায়? তা দেখো, লেবেলিং তত্ত্ব অনুযায়ী বিচ্যুতিকে 2 ভাগে ভাগ করা হয়েছে।
একটা হচ্ছে মুখ্য বিচ্যুতি, ঠিক আছে, মানে মুখ্য বিচ্যুতি মানে ছোটখাটো অপরাধ করা। আর গৌণ বিচ্যুতি, মুখ্য বিচ্যুতির উপর সমাজ পরিবেশের প্রতিক্রিয়া যে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে সেটা হচ্ছে গৌণ বিচ্যুতি। তা লেবেলিং তত্ত্বটা, হ্যাঁ, তা দুই ধরনের, একটা মুখ্য একটা গৌণ। মুখ্য কেমন, ধরো তুমি স্কুলে গেছো, একদিন স্কুলে যাওনি, এটা মুখ্য বিচ্যুতি। কিন্তু এই যে একদিন যাইতে যাতে যাতে না যাতে তুমি রেগুলার কামাই করছো স্কুল, এটা হচ্ছে গৌণ বিচ্যুতির মধ্যে পড়ে যাবে। বিচ্যুতিমূলক আচরণ কোনটি জন্ম দেয়? তাহলে আমরা আমরা জানি বিচ্যুতিমূলক আচরণ থেকে কিন্তু অপরাধ হয়। এর হচ্ছে বিচ্যুতি হচ্ছে এমন এক আচরণ যা কোনো গোষ্ঠী বা সমাজের আশা আকাঙ্ক্ষা আচরণ মানকে ভঙ্গ করে। বিচ্যুতির এই সংজ্ঞাটি হচ্ছে কে দিছে? আর.টি. শেপার্ড দিছে। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা একটু দেখি যে কোনটিকে অপরাধের পূর্ববর্তী স্তর বলা যায়। এই যে বিচ্যুতিমূলক আচরণ কিন্তু অপরাধের পূর্ববর্তী স্তর, আমরা বলতে পারি যে বিচ্যুতিমূলক আচরণ থেকে অপরাধ জন্ম হয়, তাই অপরাধের পূর্ববর্তী স্তর হচ্ছে কি? বিচ্যুতিমূলক আচরণ। ডেভিয়েন্স শব্দের অর্থ কি? ডেভিয়েন্স শব্দ হচ্ছে মূল্যবোধ বিরোধী কার্যক্রম। সোশ্যাল ডিভিয়েন্স মানে কি? সামাজিক বিচ্যুতি। ডিভিয়েন্স মানে বিচ্যুতি, আর সোশ্যাল ডিভিয়েন্স মানে কি? সামাজিক বিচ্যুতি। বিচ্যুতি আচরণের উপাদানগুলো কয় ভাগে বিভক্ত? দুই ভাগে, একটা হচ্ছে মুখ্য, একটা গৌণ। সামাজিক বিচ্যুতির কারণ এখানে কিন্তু দিয়ে দিছে, হ্যাঁ, দুই ভাগে বিভক্ত করা যায়, একটা হচ্ছে ব্যক্তিগত উপাদান, একটা সামাজিক উপাদান। ব্যক্তিগত উপাদান মানে কি? এই যে এই ধরনের ব্যক্তির বেশিক দৈহিক বৈশিষ্ট্য, তোমার ধরো একজনের পা ভেঙে গেছে, তার মধ্যে একটা হয়ে। আর সামাজিক কি? যেমন এটা তুমি বলতে পারো যে জৈবিক, মনস্তাত্ত্বিক বা সমাজতাত্ত্বিক, এখানে ভাগ যদি করি আমরা। তারপর হচ্ছে বিচ্যুত আচরণ বিশ্লেষণে জৈবিক তত্ত্বের প্রথম প্রয়োগকারণকে সিজার লমব্রোসো। এই ব্যক্তিটা প্রথম জৈবিক তত্ত্বের উপর, জৈবিক তত্ত্ব কোনগুলো? যেমন তোমার আচরণ তোমার বাপদাদা থেকে আসছে, বংশগত থেকে। এর হচ্ছে সোশ্যাল স্ট্রাকচার অ্যান্ড অ্যানোমি গ্রন্থের লেখক কে? মার্টন, ঠিক আছে, আর কে মার্টন। সোশ্যাল স্ট্রাকচার বা বিচ্যুত আচরণ তত্ত্ব, ডিভিয়েন্স বিহেভিয়ার থিওরি বা স্টেম থিওরি বা নৈরাজ্য কাঠামোবাদী তত্ত্ব, অ্যানোমি থিওরি ব্যাখ্যা করেছেন তিনি। সোশ্যাল স্ট্রাকচার অ্যান্ড অ্যানোমি গ্রন্থের লেখক হচ্ছে মার্টন, আর কে? মার্টন। এই মার্টনের মূল ধারণা কিন্তু আমি এখানে তুলে দিচ্ছি যে তিনি কি আচরণ। হ্যাঁ, অবশ্যই বাকিগুলো উত্তর সব পিডিএফ আমি দিয়ে দিব, এটা নিয়ে তোমাদের টেনশন করার কিছু নাই। এখানে প্রত্যেকটা এমসিকিউ কিন্তু ব্যাখ্যা দিয়েছি। এবার দেখো, আইনভঙ্গমূলক কাজে অপরাধ, কথাটি বলছে হচ্ছে শেপার্ড, আর.টি. শেপার্ড। প্রকাশ্যে ধূমপান একটা বিচ্যুতি। দেখো, প্রকাশ্যে ধূমপান কি বলতো? অপরাধ, অশোভন, নৈরাজ্য না বিচ্যুতি? তাহলে প্রকাশ্যে ধূমপান হচ্ছে কি বলতো? একটা বিচ্যুতি। কারণ প্রকাশ্যে ধূমপান করলে তোমাকে কেউ শাস্তি দিচ্ছে না, কিন্তু বর্তমানে শাস্তি জারি করছে। তাহলে ভাই এখন কি হবে? ভাই প্রকাশ্যে ধূমপান করলে 2 বছরের কারাদণ্ড, এখন শাস্তি জারি করছে, এখন সেটা কিন্তু আবার অপরাধ হয়ে যাবে। তবে তোমরা ভুল করে এটাতে অপরাধ দায় হয় না আবার, কারণ প্রকাশ্যে ধূমপান একটা বিচ্যুতি ছিল আগে থেকে। বিচ্যুতিমূলক আচরণ নির্ধারিত হয় কিসের দ্বারা বলতো? সামাজিক মূল্যবোধ দ্বারা, ধর্মীয় বিশ্বাস না কি দ্বারা? তার মানে সমাজের মূল্যবোধ দ্বারাই কিন্তু বিচ্যুতিমূলক আচরণটা কি হচ্ছে? নির্ধারিত হচ্ছে। তারপরে বিদেশি অর্থ পাচার কোন ধরনের অপরাধ? বিদেশি অর্থ পাচার হচ্ছে কোন ধরনের অপরাধ? এটা হচ্ছে ভদ্রবেশী অপরাধ। বিদেশি অর্থ পাচার করছো, এটা ভদ্রবেশী অপরাধ। কোনটি অপরাধের সামাজিক কারণ? অপরাধের সামাজিক কারণ: অপরাধী পরিবার জন্ম, রাজনৈতিক দলীয়করণ, মানসিক অসুস্থ না বেকারত্ব? বেকারত্ব হচ্ছে সামাজিক কারণ অপরাধের। অপরাধের কয়টি স্তর থাকে? 3টে স্তর থাকে। দেখো, অপরাধের 3টে স্তর। একটা অপরাধ করতে হলে তোমাকে 3টে স্তর থাকতে হবে। প্রথমে তোমার ইচ্ছা থাকতে হবে যে আমি এই কাজটা করবো, অনৈতিক কাজটা, ইচ্ছা। তারপর তোমার একটা প্রস্তুতি থাকা লাগবে। তুমি ধরো কাউকে মার্ডার করবে, তার মানে তোমাকে আগে ইচ্ছা থাকতে হবে যে আমি তাকে মার্ডার করবো। মার্ডার করার জন্য তোমাকে তাকে প্রস্তুতি হতে হবে। প্রস্তুতি হওয়ার পর তোমাকে এই কাজটা করতে হবে, প্রচেষ্টা করতে হবে। সমাজ কাঠামোর রদবদল বলতে কি বোঝায়? বিবর্তন বোঝায়, ঠিক আছে। বিবর্তন বলতে কি বোঝায়? বিবর্তন বলতে বোঝাচ্ছে ক্রমবিবর্তন। এখানে আর কিছু প্রশ্ন আছে, আমি বলি। তোমাদের এখান থেকে এই কয়েকটা এমসিকিউ বলে তোমাদের হয়ে যাবে, হ্যাঁ, এই কয়েকটা এমসিকিউ বলে তোমাদের হয়ে যাবে, এখান থেকে আর তেমন পড়ার দরকার নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের একাদশ অধ্যায় আছে, একাদশ অধ্যায়।
আমি বলি একাদশ অধ্যায় তোমাদের আছে, এই অধ্যায় থেকে কয়েকটা প্রশ্ন পড়বে, আমি যে কটা দাগাই দিচ্ছি, হ্যাঁ। একাদশ অধ্যায় থেকে যেমন এই যে সোশ্যাল চেঞ্জ, গ্রন্থটির লেখককে, এটা, এরপর দ্য মাইন্ড অ্যান্ড সোসাইটি গ্রন্থের রচয়িতা কে, বাংলাদেশে কত বছর থেকে এই মানে কত বছর থেকে বার্ষিক আয় বৃদ্ধি পেল, এতে কি হয়েছে, উন্নয়ন হয়েছে অবশ্যই। তারপর সামাজিক পরিবর্তনকে সামাজিক প্রতিষ্ঠানের পরিবর্তন কে বলেছে, বাংলাদেশের বিগত দশকের তুলনায়। এই 10 থেকে 12টা প্রশ্ন তোমরা পড়লে, ঠিক আছে, 8টা প্রশ্ন এই অধ্যায় মাত্র, এই 8টা প্রশ্ন পড়লে কিন্তু তোমাদের এই অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। আমি বলি এই 8টা প্রশ্ন পড়লে কিন্তু তোমাদের একাদশ অধ্যায় হয়ে যাচ্ছে। এখন আমি বলি ভাইয়া কিভাবে এতগুলো প্রশ্ন পড়বো, শর্টকাট আমি বলি, আমি যে প্রশ্নগুলো এমসিকিউ আকারে দিয়ে দিছি, তুমি এই এমসিকিউ আকারের প্রশ্নগুলো আগে টানা পড়ে ফেলবে, টানা মুখস্থ। আমি তোমাদের 5টা কথা বলি এখান থেকে, আমি তোমাদের 5টা কথা বলবো, জাস্ট 5টা কথা একটু মনোযোগ শোনো। প্রথম সত্য হচ্ছে তোমাকে আমি যে এমসিকিউ গুলো দিছি এগুলো হচ্ছে টানা রিডিং পড়বে, ঠিক আছে, টানা রিডিং বা মুখস্থ বলতে পারো, টানা রিডিং বলতে পারো বা মুখস্থ বলতে পারো, ঠিক আছে। 2 নম্বর সত্য হচ্ছে এগুলো পরবর্তীতে দেখবে, পরবর্তীবারে এগুলো কেন হলো ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যাটা খুব ভালোভাবে পড়বে। এই টানা রিডিং পড়ার পর আমি যে এমসিকিউ দিচ্ছি সেগুলো থেকে ব্যাখ্যা পড়বে, যে কেন এটা হলো, প্রত্যেকটা ব্যাখ্যা পড়বে। এই ব্যাখ্যা পড়লে তোমার এই অধ্যায়ের ভিতরে আর পড়ার দরকার হবে না, মানে তোমাকে প্রতিটা অধ্যায় যে ভিতরে খুঁটে খুঁটে যে পড়তে হতো না, এই অধ্যায়টা তোমাকে খুঁটে খুঁটে পড়তে হবে না। তারপরে তুমি টানা রিডিং করলে প্রথমে, পড়ার পর প্রশ্নগুলো সম্পর্কে ধারণা হলো তোমার, তারপর এটা ব্যাখ্যা পড়বে, ব্যাখ্যা পড়ার পর ওখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে, কি কি প্রশ্ন হতে পারে, কোন টাইপের প্রশ্ন হতে পারে, সেখানে আমি সবগুলো আলোচনা করে ফেলছি অলরেডি, যে কোন টাইপের প্রশ্ন হচ্ছে। ধরো আমি বলছি অপরাধ 3 প্রকার, এখন বলছি অপরাধের 3 প্রকারের মধ্যে ধরো আমি দিয়ে দিলাম এটা, আবার কর্তৃত্ব পড়ালাম, তোমাদের কর্তৃত্ব হচ্ছে 3 প্রকার। এখন আমি পড়ালাম যে ঐতিহ্যবাহী কর্তৃত্ব, এমসিকিউ আছে, তুমি এখানে ঐতিহ্যবাহী কর্তৃত্বের পাশাপাশি ঐন্দ্রজালিক কর্তৃত্ব কি এটা পড়ে নিলে, তাহলে এটা হয়ে গেল। এরপর আমরা যদি বলি সুইসাইডের ধরন, সুইসাইড কিভাবে হয় এটা যদি পড়ি তাহলে এটাও হয় এরকম। তা আবার দেশের জন্য, যেমন সুইসাইড যদি বলি, সুইসাইডের কোন ধরন, যে সুইসাইড হলো দেশের জন্য মারা যাবে সেটা সুইসাইডের হচ্ছে পরাত্মমূলক ধরন। তো তুমি যদি এইভাবে পড়ো, ব্যাখ্যাগুলো পড়ো, তাহলে কিন্তু এটা তোমার সহজে মনে থাকছে। আরেকটা কথা বলি ভাইয়া, এত এত তথ্য তো মনে থাকবে না, আমি এত এত তথ্য বলিনি, তোমরা যারা ক্লাস করছো আমি কিন্তু বলে দিছি কোনটা কোনটা ইম্পর্টেন্ট। যেমন ওই যে আমি কিন্তু 5 নাম্বার আর 6 নাম্বারে বলে দিলাম যে এই দুটো ইম্পর্টেন্ট তোমার ওখানে, তো তুমি ক্লাস করার পর তুমি কিন্তু দেখতে পাবে যে এটা এটা ইম্পর্টেন্ট ভাইয়া বলে দিছি। আমি বলি যেটা আমি ইম্পর্টেন্ট বলে দিছি সেখান থেকেই প্রশ্ন হবে, এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা নাই। তবে তোমরা যারা তোমাদের টেস্ট পরীক্ষা দিচ্ছ না, আমি তোমাদের বলি দ্বিতীয় পত্রে, কালকে ক্লাস আছে দ্বিতীয় পত্রের প্রথম মানে 1 থেকে 5 অধ্যায় পর্যন্ত, ঠিক আছে, প্রথমে 1 থেকে 5 অধ্যায় পর্যন্ত ক্লাস আছে। এই ক্লাসটা যারা করবে তাদের আমি বলি 1 থেকে 5 অধ্যায়ের মধ্যে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করা হবে কালকে, আগামীকালকে 1 থেকে 5 অধ্যায়ের মধ্যে। তোমরা বোর্ড কোচিং করে একটু ফলো করবে তাহলে হবে। আর আরেকটা কথা বলি, তোমাদের যাদের সমাজ বিজ্ঞানে বেসিক টু অ্যাডভান্সের ক্লাস ছিল আজকে ক্লাসটা 7ম অধ্যায়ের ক্লাস নেওয়ার কথা ছিল আমার, যে পরিবার, বিবাহ এবং জ্ঞাতি সম্পর্ক। এই ক্লাসটা আমরা প্রথম পত্রের 5ম অধ্যায়ে পড়াইছি এবং মিশন টেস্ট A+ কোর্সে ফ্রি পড়াইছি, বেসিক টু অ্যাডভান্সে পড়াইছি 2বার, প্রথম পত্রে আবার প্রথমে ক্লাস করাইছি, মানে টোটাল অলরেডি 4বার হয়ে গেছে। সো এই ক্লাসটা তোমাদের আর করার দরকার নাই, তোমরা অলরেডি জানো এটা, মানে বৈবাহিক সম্পর্ক কি, কিভাবে হয়েছে, পরিবার কয় ধরনের, এগুলো কিন্তু আমি পড়াইছি। তারপর আমি তোমাদের স্লাইড দিয়ে দিব, তোমরা স্লাইডটা পড়ে নেবে। আজকে ক্লাসটা এই পর্যন্তই, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, দেখা হচ্ছে আগামী ক্লাসে অর্থাৎ আগামীকাল।